ঔষধ বাকি নেন কেন? আপনার কাছে টাকা নেই? মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। আমি তোমাকে জিজ্ঞেস করলাম কার জন্য ওষুধ নিতে এসেছেন? মায়ের জন্য। কি কি ওষুধ লাগবে? প্রেসক্রিপশন নিয়েছেন? হুম। দেন তো দেখি। কিছু না বলে ব্যাগ থেকে প্রেসক্রিপশন বের করে আমার হাতে ধরিয়ে দিল। প্রেসক্রিপশনটা একবার ভালো করে দেখে নিলাম। তারপর ফার্মেসি ওয়ালাকে প্রেসক্রিপশনটা দিয়ে বললাম, এখানে যতগুলো ওষুধের নাম লেখা আছে সব ওষুধ 15 দিনের জন্য দিয়ে দিন। স্যার, আমার কাছে তো কোনো টাকা নেই। চুপ থাকুন তো, আপনাকে আমি টাকার বিষয়ে কিছু জিজ্ঞেস করেছি? কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ফার্মেসির লোকটা এক ব্যাগ ভর্তি ওষুধ এনে আমার হাতে ধরিয়ে দিল। এই নেন, এখানে 15 দিনের ওষুধ দিয়ে দিয়েছি। কত টাকা হয়েছে? 2000 টাকা হয়েছে, লোকটা বলল। মানিব্যাগ বের করে দুইটা 1000 টাকা নোট ফার্মেসি ওয়ালার হাতে দিয়ে দিলাম। এই নেন আপনার ওষুধ। তোমার দিকে আমি ব্যাগটা এগিয়ে দিয়ে বললাম, স্যার, আপনি কেন ওষুধ কিনে দিলেন? আমার কাছে তো টাকা নেই, তাহলে আপনার টাকা কিভাবে শোধ করব? এসব কথা বাদ দেন তো, আগে বলেন টাকা না নিয়ে ওষুধ কিনতে চলে আসলেন কেন? নিশ্চুপ। কি হলো, চুপ করে আছেন কেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, তার উত্তরটা দিন। আপনার মতোই আমার একটা ভাই ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার ভাইয়া মারা যায়। পরিবারে শুধু আম্মু, আমি আর ভাইয়া ছিলাম। আগে ভাইয়া রুজি রোজগার করে পরিবার চালাতো, কিন্তু ভাইয়া মারা যাওয়াতে আমাদের জীবনে আলো নিভে অন্ধকার নেমে আসে। আম্মুও হার্টের রোগী, সারা বছরই উনার ওষুধ খেতে হয়। কিন্তু ভাইয়া মারা যাওয়ার পর থেকে টাকার অভাবে আম্মুর জন্য ওষুধ কিনতে পারি না, তাই বাধ্য হয়েই আমাকে কাজের সন্ধানে বের হতে হলো। অবশেষে অনেক কষ্টে আপনাদের অফিসে চাকরি পেলাম। আপনি অফিসে আসার কিছুদিন আগে আমি জয়েন হয়েছি। আপনার আব্বুকে অনেক রিকোয়েস্ট করে এই চাকরিটা পেয়েছি, তাই ভয়ে আপনার আব্বুকে কখনো বেতনের কথা বলতে পারি নাই। যা টাকা ছিল তাও ফুরিয়ে গেছে। আম্মুর ওষুধ শেষ, তাই একদিন এই ফার্মেসি থেকে অনেক রিকোয়েস্টে আম্মুর জন্য ওষুধ নিয়ে যাই। বলেছিলাম কিছুদিনের মধ্যে ওষুধের টাকা দিয়ে দিব, কিন্তু কিভাবে দিব? আমার কাছে তো 1 টাকাও নেই। কিন্তু আপনি আমাকে এই ওষুধগুলো কিনে দিয়ে আমার অনেক উপকার করেছেন। আপনার এই উপকার আমি জীবনেও ভুলতে পারবো না। কথাগুলো বলেই মেয়েটা কান্নায় ভেঙে পড়লো। মেয়েটার কথাগুলো শুনে নিজের চোখেও জল চলে আসলো। সত্যি, একটা ভাই ছাড়া একটা বোন পৃথিবীতে অসহায়। আর যদি মেয়েটার ভাই বেঁচে থাকতো তাহলে মেয়েটাকে এইভাবে কাজ করতে হতো না। কিন্তু কপাল, মেয়েটার কপালে হয়তো এই সবই লেখা ছিল। সত্যি বাস্তবতা না বড়ই কঠিন, যা আজ তোমার জীবন কাহিনী না শুনলে বুঝতেই পারতাম না। স্যার, আপনি কয়েকদিন আগে জিজ্ঞাসা করেছিলেন না যে আমি কেন আপনার কেবিনে আসলে আপনার দিকে তাকিয়ে থাকি? সত্যি বলতে আপনাকে দেখলেই আপনার মধ্যে আমি আমার ভাইয়াকে দেখতে পাতাম। আজ যদি আমার ভাইয়া বেঁচে থাকতো তাহলে আমাদের এমন দিন আসতো না। কিন্তু উপরওয়ালার হয়তো আমাদের কপালে সুখ দেন নাই, যার কারণে আমার ভাইয়াকে উনি নিজের কাছে রেখেছেন। এবার তোমার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তোমাকে কাছে টেনে ছড়িয়ে ধরলাম। এই মেয়ে, একটা ভাই হারিয়েছো তো কি হয়েছে, আর একটা ভাই তো আছেই, তাই না? আজ থেকে আমি তোমার ভাই। যখন যেটা লাগবে আমায় এসে বলবে, আমি দিয়ে দেবো। এখন কান্না থামাও আর গাড়ির দিকে উঠে বসো, তোমার বাসায় ড্রপ করে দিয়ে আসি। আমায় ছেড়ে দিয়ে গাড়িতে উঠে গিয়ে বসলো সে। আমিও গাড়িতে উঠে ওর বাসার ঠিকানা জেনে তোমাকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে গেছিলাম। আসার সময় তোমার অনেকবার বলেছিল ওদের বাসায় উঠে যেতে, কিন্তু আমি বলেছি পরে একদিন না হয় আসবো। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ভাবতে লাগলাম, আব্বুকে বলে কালকে একবার তোমার বেতনটা দিয়ে দেবো, তাহলে সংসারের সবকিছু কেনাকাটা করে আরামসে বসে কয়েকদিন খেতে পারবে। কিছুক্ষণ পর আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম, আর আব্বুর সাথে তোমার বিষয়টা নিয়ে কথাও বলে দিলাম। আব্বু বললেন কাল যেন তোমাকে বেতনটা দিয়ে দিই। তারপর রুমে এসে ঘুমানোর জন্য বিছানা ঠিক করতে লাগলাম। হয়তো টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিয়া কল করেছে। সারাদিনের মধ্যে একবারও আজ রিয়ার কথা মনে পড়েনি। এখন আবার মেয়েটা কল দিয়েছে কেন? ধরবো কি ধরবো না ভাবছি, কারণ ধরলেই তো প্রেমের আলাপ শুরু করে দেবে, যেটা আমার অনেক বিরক্তিকর লাগে। কথাগুলো ভাবতে ভাবতে একটা সময় কলটা কেটে গেল। যাক, ভালো হয়েছে কল কেটে গেছে, নাহলে এই মেয়ে প্রেমালাপ শুনতে হতো। মোবাইলটা রাখতেই যাবে তখনই আবার ফোনে আরেকটা কল আসে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রিয়া মেয়েটাই আমার কল করেছে। বুঝেছি, কল না ধরলে রাতে ঘুমোতে দেবে না। এতে সে ভালো কলটা ধরে একটু কথা বলে ওকে ঠান্ডা করি। কি হলো, বারবার কল দিচ্ছেন কেন? হ্যাঁ, তুমি আমার কল ধরছো না কেন? আগে সেটা বলো। আমি কাজ করছি তাই কলটা ধরতে পারি। এখন আবার কি কাজ করছো? অফিসের কয়েকটা ফাইল চেক করছি। আমি একটু মিথ্যে কথা বললাম। ও আচ্ছা, ফাইল পরে চেক করবা, আগে আমার সাথে কথা বলো। কথা তো বলছি। হ্যাঁ, তুমিও না, একদম আনরোমান্টিক। প্রবলেম নেই,
বিয়ের আগে তোমার একেবারে রোমান্টিক করে তুলবো। এইসব আপনার কথা? ওই, তোমাকে না বললাম আমায় তুমি করে বলতে? তাহলে বারবার আপনি আপনি করছো কেন? আমার তুমি করে বলতে আনিজি লাগে, তাই আপনি করে বলি। তা বিয়ের পরেও কি আপনি করেই বলবা? এখনো তো বিয়ের সময় আসেনি, বিয়ের সময় আসুক তারপর দেখা যাবে কি বলে ডাকা যায়। তুমি এত পিছিয়ে কথা বলো কেন? হ্যাঁ, আমি এরকমই। এখন ফোনটা রাখেন, আমার আরো ফাইল চেক করতে হবে, আবার সকালেও তাড়াতাড়ি উঠতে হবে। ভালো করে কথা বলাই হলো না, আর বলছো ফোন রেখে দিব? এটা কেমন হয় বাবু? আমি বাচ্চা নাকি যে আমি বাবু বলছেন? ওইটা তো আদর করে বললাম, তুমিও কিছু বলছো না নাকি? আপনার কথা বলা শেষ হলো, এবার ফোনটা রাখি। ওই, বারবার ফোন রাখার কথা বলছো কেন? বাইরের কোনো মেয়ের সাথে তো আর কথা বলছো না, নিজের হবু বউয়ের সাথেই তো কথা বলছো। আরে আমার অনেক কাজ আছে, আপনি কেন বলছেন না? আচ্ছা কালকে আপনার সাথে কথা বলবো, এখন অন্তত ফোনটা রাখেন প্লিজ। সত্যি বলবা তো? প্রমিস করো। হ্যাঁ বলবো, এখন রাখেন প্লিজ। মনে থাকে যেন। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িও, কেমন? বাই। বলেই ফোনটা কেটে দিল। কেউ কিছু শুনেছেন? আমিও শুনিনি, বাট ভীষণ লজ্জা করছে। ও ভাই, কই মেরে লজ্জা কো ঢাকো, আমার লজ্জা ঢাকার জন্য কিছু একটা নিয়ে আসো, কিছু দাও। বসে বসে ভাবতে লাগলো মায়ের সাথে তো আজ দেখাই হলো না। কল দিলাম, কলটা ধরলো না। দেখি তো আবার কল দিয়ে ধরে কিনা। যেই ভাবা সেই কাজ। মায়ের নম্বরে দিলাম কল, কিন্তু 2বার রিং হতেই কলটা কেটে গেল। বুঝতে পারলাম মায়া কল কেটেছে। তবু আরেকবার কল দিলাম, এবারও কলটা কেটে দিল। বুঝে গেছি মায়া বারবার কেবল কলটা কেটে দিচ্ছে। না, কালকে আবার মায়ের ভার্সিটিতে যাব। যদি ওকে পাই তাহলে ওর সাথে কথা বলবো, আর ওকে নিজের মনের কথাগুলো বলে দেবো। তারপর আর বসে না থেকে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর রুমে এসে গাড়ি নিয়ে রেডি হয়ে মায়ের ভার্সিটিতে চলে আসলাম। গাড়ি থেকে নেমে ভার্সিটির ভিতরে ঢুকে মায়াকে খুঁজতে লাগলাম। হঠাৎ দেখলাম মায়া ওর বান্ধবীদের সাথে একটা গাছের নিচে মন মরা হয়ে বসে আছে। আমি একটু দৌড়ে গিয়ে ওদের সামনে দাঁড়ালাম। আমাকে দেখে সবাই যতটা না অবাক হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি অবাক হয়েছে মায়া। হয়তো সে ভাবছে আমি কেন এখানে আসলাম। মায়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার সাথে একটু ওইদিকে আসবে? এখন আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমি কোথাও যেতে পারবো না। প্লিজ মায়া, একটু আমার সাথে আসো, জাস্ট 2 মিনিট কথা বলবো, তারপর চলে যাবো, প্রমিস। বললাম না আমি কোথাও যেতে পারবো না। আরে ক্লাস শুরু হতে তো অনেক সময় বাকি আছে, তুই জানা দুলা ভাইয়ের সাথে গিয়ে শুনে আয় উনি কি বলতে চাচ্ছেন। কেন মায়া যাবে কেন? যা বলার আমাদের সামনে বলুন, আমরাও শুনি কি এমন কথা বলতে এইখানে এসেছেন। ওইটা আমাদের পার্সোনাল কথা, কাউকে বলা যাবে না। মা প্লিজ আসো, জাস্ট 2 মিনিট, এর বেশি কথা বলবো না। ওদের পার্সোনাল কথা আমরা শুনে কি করব? মায়া তুই যা তো, দেখ দুলা ভাই তোকে কত রিকোয়েস্ট করছে একটু কথা বলার জন্য। ওকে চলো, বাট 2 মিনিট মনে থাকে যেন। ওকে, আসো আমার সাথে। তারপর মায়াকে নিয়ে পাশের একটা গার্ডেনে চলে আসলাম। মায়া, আমার সবকিছু মনে পড়ে গেছে, আমি তোমায় চিনতে পেরেছি। মানে কি মনে পড়েছে? ছোটবেলার কথা। কিভাবে? তুমি যে ডায়েরিটা আমায় দিয়েছিলে ওইটা আমি দেখেছি, আর শেষের পাতা লেখাগুলোও পড়েছি। আমার সব মনে পড়ে গেছে মায়া, সব। ওই দিন ছাদেও তোমার কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। আমি তোমায় পুরোপুরি ভাবে ভালোবেসে ফেলেছি মায়া, যেমনটা ভালোবাসতাম সেই ছোট্টবেলা থেকে। তোমাকে নিয়েই আমি আমার সারাটা জীবন পার করতে চাই। তুমি কি হবে আমার জীবনের পথ চলার সঙ্গী? কথাগুলো শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা হাসি দিয়ে হুট করে আমায় জড়িয়ে ধরলো। আমিও তোমায় ভালোবাসি, আর তোমার সাথে আমার সারাটা জীবন পার করতে চাই। আমিও মায়ের কথাগুলো শুনে ওকে চড়িয়ে ধরলাম, কিন্তু পরক্ষণে মায়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল, আর চেহারার মধ্যে একটা কষ্টের ছাপ এনে বলল, কিন্তু চাইলেই তো সবকিছু হবে না, কারণ ইতিমধ্যে রিয়ার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তোমাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তুমি আমায় ভুলে যাও আর রিয়াকে নিজের জীবন সঙ্গী বানিয়ে নাও। মায়া কি বলছো এইসব? সেই ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবেসে এসেছি, আর আজ তুমি বলছো আমি তোমাকে ভুলে যাবো? বলো কি এটা বলবা? কিভাবে সম্ভব? যার সাথে কয়েকদিনের দেখাই পরিচয় মাত্র, তাকে নিয়ে কিভাবে সারাটা জীবন পার করব? আমি রিয়াকে কিছুতেই বিয়ে করব না। আমি আজকে আব্বুকে গিয়ে আমাদের ভালোবাসার কথা বলবো। আমি জানি আব্বুকে একটু রিকোয়েস্ট করলে আব্বু কখনোই আমার কথা ফেলবে না। তুমি এমনটা করবে না প্লিজ। দেখো, শোয়েব আঙ্কেল অনেক কষ্ট করে তোমার আব্বুকে এই বিয়ের জন্য রাজি করিয়েছেন। তুমি যদি এই বিয়েটা না করো তাহলে হয়তো শোয়েব আঙ্কেল আর তোমার আব্বুর বন্ধুত্বটা চিরকালের জন্য ভেঙে যাবে, আর এতে আমার আব্বুই শোয়েব আঙ্কেল আর তোমার আব্বুর কাছে ছোট হয়ে যাবেন। ওরা ভাববে তোমাদের সম্পত্তির লোভে আমার আব্বু আমার দ্বারা তোমাকে বশ করিয়েছেন, যাতে তুমি আমায় বিয়ে করো আর আমরা তোমাদের সম্পত্তিতে ভাগ বসাতে পারি। এইসব কি পাগলের মতো কথা বলছো মায়া? এমন কিছুই হবে না। তুমি শুধু আমার উপরে ভরসা রাখো। আর রিয়াকে বিয়ে করলে আমি জীবনে সুখী হতে পারবো না।
কারণ একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। দুটো মনের ভালোবাসা মিলেই ভালোবাসা পূর্ণতা পায়, যেটা আমার আর তোমার মধ্যে আছে। আছে না ছিল, এখন আমার মনে তোমার জন্য কোনো ভালোবাসা নেই। কারণ একজনের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে আমি আসলে যে কেউই বলবে আমি তোমাদের সম্পত্তির লোভে তোমাকে ভালোবেসেছি। আমাদের সত্যিকারের ভালোবাসাও সবার কাছে মিথ্যে হয়ে যাবে। এইখানে তুমি বারবার সম্পত্তির কথা তুলছো কেন? হ্যাঁ, আর যে যাই ভাবুক না কেন, এটা আমার কিছু যায় আসে না। কারণ আমি তো জানি যে তুমি আমার মন থেকে ভালোবাসো। আমার আর ভালো লাগছে না, আমি গেলাম। কিছু না ভেবে পিছনে থেকে মায়ের হাতটা টেনে ধরলাম। আমার কথা এখনো শেষ হয়নি, তাহলে তুমি চলে যাচ্ছ কেন? তোমার 2 মিনিট অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই আমার এখন যেতে হবে। হাত ছাড়ো। কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি মায়া। এটা আমার কিছু করার নেই, কারণ তুমি আমায় 2 মিনিটের কথা বলেই এখানে এনেছো। আমার টাইম শেষ হওয়ার পরেও অনেকক্ষণ থেকেছি, আর না। মায়া প্লিজ এমন করো না আমার, প্লিজ। কিছু না বলে এক ঝাটকায় ওর হাত ছাড়িয়ে নিয়ে চলে গেলাম। মায়া এইভাবে চলে যাবে আমি আশা করিনি। যে মেয়ে কয়েকদিন আগেও আমার জন্য পাগল ছিল, কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে রাগারাগি করতো, সে হুট করে এতটা পাল্টে গেল আমি ভাবতেও পারিনি। মায়া চলে যাওয়ার পর আমিও মন খারাপ করে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। এদিকে মায়াও আমার সাথে তখনকার ব্যবহারে শান্তি পাচ্ছে না। যাকে সে ছোটবেলা থেকেই ভালোবেসে এসেছে, তাকে এই জীবন নিজের করে পাবে না, এটা ভাবতে মায়ার চোখের কোণে জল চলে আসলো। তারপর সে চোখটা মুছে বান্ধবীদের কাছে গিয়ে বসে পড়লো। আজ ক্লাসে একটা টেস্ট পরীক্ষা হবে, তাই মায়া ভার্সিটিতে এসেছে, না হলে সে আজকেও ভার্সিটিতে আসতো না। কিরে দুলা ভাই তোকে ডেকে নিয়ে কি বললো? তেমন কিছু না, গতকাল যে আমার শরীর খারাপ ছিল এটা তাকে জানাইনি বলে আমার উপর একটু রাগ ছাড়লো। দুলা ভাই সত্যি তোকে অনেক ভালোবাসে, তুই অনেক লাকি রে। কালকেও উনি তোর খোঁজে ভার্সিটিতে এসেছিলেন। তা তোরা ওকে কি বলেছিলি? বলেছে যে তোর শরীর খারাপ, তাই ভার্সিটিতে আসিসনি। ও আচ্ছা, এবার ক্লাসে চল, এইখানে বসে থাকতে আর ভালো লাগছে না। ওকে চল। স্যার, আমায় ডেকেছেন? আমি কেবিনে বসে মায়ের কথা ভাবছিলাম, তখনই কে যেন কথাটা বললো। দরজা থেকে তাকিয়ে দেখি তমা বলছে কথাটা। আরে ভিতরে আসো। আর স্যার কি? হ্যাঁ, ভাইয়াকে কেউ স্যার বলে ডাকে? আমি একটু রাগ দেখিয়েই বললাম তোমাকে কথাটা। তাহলে কেউ বোনকে তুমি বলে ডাকে? আচ্ছা ওকে, আজ থেকে তুই করেই বলবো, আর তুইও আমায় তুমি করে বলবি। আচ্ছা, এবার বলো ডাকলা কেন? এই নি তোর বেতন, আব্বুকে বলে অগ্রিম দিয়ে দিলাম। এই টাকা দিয়ে সব বাকি মিটিয়ে ফ্যামিলির বাজার করবি, ওকে? দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। এই পাগলি, কানে বলছিস কেন? আপন মানুষরাও আমাদের জন্য এত কিছু করেনি, আর তুমি পর হয়েও আমাদের জন্য এত কিছু করেছো। ও, তার মানে তুই আমায় এখনো ভাই ভাবিসনি, তাই না? কে বললো ভাই ভাবিনি? তাহলে একটু আগে আমায় পর বললি কেন? তার তো বোঝাই যায় তুই এখনো আমায় ভাই ভাবতে পারিসনি। সরি ভাইয়া, আর এই কথা বলবো না, প্রমিস। হয়েছে, এবার ছাড় আর ডেস্কে গিয়ে নিজের কাজ কর। ভাইয়া, তোমায় একটা কথা বলার ছিল। বল, কি বলবি বল। আম্মু বলেছে তোমার যেন একদিন আমাদের বাড়িতে নিয়ে যাই। আম্মু নাকি তোমাকে দেখবে। শুধু কি দেখার জন্য নিবি? কিছু খাওয়াবি না? না আজকে না, অন্য আরেকদিন। তুই আগে ফ্যামিলির জন্য সবকিছু কেনাকাটা কর, তারপরে এসে আমায় বলিস, তখন তোদের বাসায় যাবো। ওকে ভাইয়া, এখন তাহলে আমি যাই। ওকে যা, আর লাঞ্চ টাইমে আমার কেবিনে চলে আসিস, ভাই বোন দুজন মিলে একসাথে লাঞ্চ করবো। ওকে বলে কেবিনে চলে গেল। তারপর আমি কয়েকটা ফাইল নিয়ে চেক করতে লাগলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম চলে আসলো। তোমাকে নিয়ে দুপুরে লাঞ্চটা নিজের কেবিনেই খেয়ে নিলাম। লাঞ্চ টাইমের পরে আবার কয়েকটা ফাইল দেখতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেল, অফিস বন্ধ করে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে ঢুকতেই ফোনে টুং করে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতেই তো আমি অবাক হয়ে গেলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে ঢুকেই ফোনে টুং করে একটা মেসেজ চলে আসলো। মেসেজটা ওপেন করতেই তো আমি অবাক হয়ে গেলাম। হে কি, আমি কি দেখছি? আর এই মেয়েটাই নাকি যাকে আমি জড়িয়ে ধরে আছি? ছবিতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে আমি একটা মেয়েকে জড়িয়ে ধরে আছি। ছবিতে আমার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর মেয়েটা শুধু ব্যাক সাইড, তাই মেয়েটাকে ঠিক চিনতে পারছি না। কিছুই তো মাথায় ঢুকছে না, আর এই ছবিটা এবার কে তুললো? কথাগুলো ভাবছিলাম, তখন আবার ফোনে আরেকটা মেসেজ আসলো। ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, আর এখন যে মেসেজ আসলো সেটা হোয়াটসঅ্যাপে এসেছে। মেসেজটা সিন করে তো আমি আরো অবাক হয়ে গেলাম। মেসেজটাই লেখা ছিল, ওই তুই আজ এই মেয়েকে জড়িয়ে ধরেছিলি কেন? আর মেয়েটা তোর কি হয়? সত্যি করে বল, ওই মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? এই মেসেজটা পরে ভাবতে থাকলাম মেসেজ দেওয়া মানুষটা কে, আর আমি আজকে কোন মেয়েকে জড়িয়ে ধরলাম। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো সকালের কথা। সকালে তো মায়ার ভার্সিটির পাশের একটা গার্ডেনে গিয়েছিলাম মায়াকে নিয়ে, আর একসময় মায়া নিজেই আমাকে জড়িয়ে ধরেছিল, সাথে আমিও। তার মানে ওই সময় কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের ছবিটা তুলে নেয়। কিন্তু কে আমাদের এই ছবিটা তুললো?
কথাগুলো ভাবছিলাম, তখনই আবার ওই নাম্বার থেকে ওই ফোনে আরেকটা মেসেজ আসলো। কি হলো, কথা বলবি না কেন? বল, ওই মেয়েটা কে যে তোকে জড়িয়ে ধরেছিল, আর ওর সাথে তোর কিসের সম্পর্ক? এবার আমিও মেসেজের রিপ্লাই দিয়ে বললাম, আপনি কে, আর ছবিটা আপনি কোথায় পেলেন? আমি কে সেটা তো কিছুদিনের মধ্যে জানতে পারবি। এখন আমি যা যা জিজ্ঞাসা করছি চুপচাপ তার উত্তর দে। তার আগে বলুন কে আপনি, আপনার পরিচয়টা দেন, আর ভদ্রভাবে কথা বলুন। তুই তো করে করে কথা বলছেন কেন? বললাম না, কিছুদিনের মধ্যে আমার পরিচয় পেয়ে যাবি, আর ভদ্রতা আমাকে শেখাতে আসবি না। যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। সরি, আমি অপরিচিত কাউকে এসব বলতে পারবো না। তার মানে তুই বলবি না? না। ওকে ফাইন, কিছুদিন পর বোঝাবো মজা, রেডি থাকিস। এতক্ষণে বুঝে গেছি যে মেসেজ দেওয়া মানুষটা একটা মেয়ে, তবে মেয়েটা কে হতে পারে এটা বুঝতে পারছি না। নিশ্চয়ই আমার পরিচিতদের মধ্যে কেউ হবে, না হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেলো কিভাবে? কিন্তু এই ছবিটা কি তুললো এটাই তো ভেবে পাচ্ছি না। না, এত ভেবে লাভ নেই, এখন ঘুমিয়ে পড়ি, সকালে আবার অফিসেও যেতে হবে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে এমন সময় আবার ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিয়া কল করেছে। এই মেয়ে প্রতিদিন কল দেয় কিসের জন্য? একটু শান্তিতে থাকতেই দেবে না দেখছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম, কারণ কল না ধরলে কল দিতেই থাকবে। হ্যালো। হাই, কি করছো? এই তো বসে আছি, আপনি? শুয়ে শুয়ে তোমার কথা ভাবছি, কবে আমাদের বিয়ে হবে, কবে তোমায় কাছে পাবো এইসব। তাহলে ভাবতে থাকেন, আমি কলটা রাখলাম। তাই না, তোমার কথা ভাবতে গিয়ে মনে পড়লো তোমার সাথে একটু কথা বলি। সারাদিন ধরে তো কথা বলি নাই, তাই এখন কল দিলাম। কথা তো হয়েছে, এখন কল রাখেন, আমি ঘুমোবো। মাত্রই তো কল দিলাম, কথা হলো কোথায়? ঘুমানোর সময় কল দেন কেন? অন্য কোনো সময় কল দিতে পারেন না? সারাদিন তো তুমি অফিসেই থাকো, তাই তখন কল দিয়ে ডিস্টার্ব করি না। আচ্ছা এসব বাদ দাও, রাতে খাবার খেয়েছো? আপনি? আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে বা কাউকে ভালোবাসো? কি ভাবছেন? রিয়ার প্রশ্নের উত্তরে কি বলবো আমি সেটাই তো বুঝতে পারছি না। এটাই সময় রিয়াকে মায়ের ব্যাপারে বলে ফেলি, নাহলে মায়াকে আমার চিরকালের জন্য হারাতে হবে। কিছু বলতে যাবো তার আগে রিয়া বলে উঠলো, থাকলেই বা কি, আমার সাথে তো তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর তোমার মতো ছেলে কোনো গার্লফ্রেন্ড থাকবে বলে মনে হয় না। হ্যাঁ, থাকলেও ব্রেকআপ করে ফেলবা, কারণ বিয়ে তোমায় আমাকেই করতে হবে। তোমার বুকে শুধু আমিই থাকবো, অন্য কেউ না। রিয়ার এমন কথা শুনে বুঝে ফেললাম সেও আমাকে পাগলের মতো ভালোবাসে, আর তাকে কিছু বলেও লাভ হবে না, ওর কথাগুলোই ওর প্রমাণ। কি হলো, ঘুমিয়ে গেলে নাকি? কথা বলছো না কেন? না, ঘুমাইনি, তবে প্রচুর ঘুম পাচ্ছে, কারণ আজ সারাদিন অফিসে অনেক কাজ করেছি, তার উপর এখন আবার শরীরটাও ক্লান্ত লাগছে। কি বলছো এসব? তোমার শরীর খারাপ হয়নি তো আবার? আরে না, শরীর খারাপ হয়নি, একটু ঘুমলেই সব ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে, বাই। বলেই কলটা কেটে দিল রিয়া। যাক, তাহলে বাঁচলাম এর থেকে। কথাটা ভালোই কাজে দিয়েছে দেখছি। সাথে সাথে কলটা রেখে দিল। তারপর মোবাইলটা একপাশে রেখে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, তারপর রেডি হয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। কেবিনে বসে বসে কিছু ফাইল চেক করছি, এমন সময় তমা এসে দরজায় নক করলো। ভাইয়া আসবো? আরে আয়, তো অনুমতি নেওয়ার কি আছে? তারপরও তুমি তো অফিসের বস, আর অফিসের বসের কেবিনে অনুমতি না নিয়ে ঢুকলে কেমন দেখায় না? কিন্তু তুই এখন আমায় রাগিয়ে দিচ্ছিস, বললাম কিন্তু। ওকে ওকে, সরি। এরপর থেকে অনুমতি ছাড়াই কেবিনে ঢুকবো। এবার খুশি তো? তো বল, কিসের জন্য আসলি? আজকে রাতে আমাদের বাসায় তোমার দাওয়াত। আমি গতকালই বাসার জন্য সবকিছু কেনাকাটা করেছি, আর আজকে আসার সময় আম্মুই বলেছেন তোমাকে যেন আমাদের বাড়িতে নিয়ে আসি। আজকে না গেলে হয় না? না, আম্মু তোমার জন্য খাবার রান্না করতে লেগে পড়েছেন। তুমি না গেলে এত খাবার কে খাবে? ওকে, যা তাহলে, যাবো। অফিস শেষে তুই বাইরে আমার জন্য ওয়েট করিস। আচ্ছা, এখন আমি গেলাম। বলে কেবিন থেকে চলে গেল তমা। আমি আমার কাজে মনোযোগ দিলাম। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল খেয়ালই করিনি। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে অফিস বন্ধ করে বাইরে চলে আসলাম। দেখলাম তমা বাইরে দাঁড়িয়ে আছে। চল যাওয়া যাক, আমি তোমার কাছে এগিয়ে গিয়ে বললাম। এতক্ষণে আসার সময় হলো তোমার? দেখো, মশা কামড়িয়ে আমার হাত পা ফুলিয়ে ফেলেছে। সরি রে, আসলে খেয়াল করিনি কখন সন্ধ্যা হয়েছে। হয়েছে, এবার চলো। চল। তারপর তোমাকে নিয়ে ওদের বাসায় চলে আসলাম। তমা শুধু বলে দিয়েছে কোন দিকে নিতে হবে, আর আমিও সেদিকে গাড়ি চালিয়ে নিয়ে আসলাম। আসার সময় এক প্যাকেট মিষ্টিও কিনে নিয়ে এসেছি। দাওয়াত খেতে যাচ্ছি, কিছু না দিলে কেমন দেখায় না? অবশ্য তোমার অনেকবার বলেছিল এসবের কিছুই দরকার নেই, আমি তবুও নিয়ে এসেছি। গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই তো আমি অবাক হয়ে গেলাম, কারণ তোমাদের বাড়ি এতটা খারাপ না যতটা আমি ভেবেছিলাম। বলতে গেলে ধনীদের বাসার মতোই ওদের বাসা। এই ভাইয়া, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাবা না নাকি? হ্যাঁ হ্যাঁ, চল। আচ্ছা, এটা কি তোদের বাড়ি? তাহলে কার?
না মানে এত সুন্দর বাড়ি তোদের কিভাবে? আব্বু থাকতে বানিয়েছিল, আর এখন আমরা এটাতেই থাকি। আম্মুকে বলেছিলাম বাড়িটা যেন বিক্রি করে দিতে, কিন্তু আম্মু তো কিছুতেই রাজি হয় না। আব্বুর সে স্মৃতি বলে কথা এই বাড়ি রয়েছে, তাই আম্মু এই বাড়িটা বিক্রি করতে চায় না। ও আচ্ছা। এখন ভিতরে চলো। তারপর তোমার সাথে বাড়ির ভেতরে ঢুকলাম। বাহ, ভেতরটা তো দেখতে বেশ সুন্দর। হয়তো আগে তোমার পরিবারের অবস্থা ভালোই ছিল, তারপর বাবা আর ভাইকে হারিয়ে আজ যেমন অবস্থা। আম্মু দেখো কে এসেছে। কে এসেছে, তোর ভাইয়া? একজন মহিলা আমাদের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আপনি ঠিক মতো ওষুধ খাচ্ছেন তো? হ্যাঁ বাবা, তো আমার মুখ থেকে তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। সত্যি তোমার মতো মানুষ আজকাল এই পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। তুমি আমাদের জন্য কত কিছু করলে, আমরা সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো বাবা। ছি ছি, এইসব আপনি কি বলছেন? আপনি আমার মায়ের মতো, আর তোমাকে তো আমি এখন নিজের বোন বাড়ি, তাহলে তো আমি আপনার ছেলেই বলতে পারেন। ছেলে কি কোনো মা এসব বলে? সত্যি বাবা, তুমি অনেক ভালো। তা বাবা, তোমার পরিবারে কে কে আছেন? আম্মু, আব্বু আর 2 বোন। বোনেরা কি করে? এক বোন পড়াশোনা করে আর এক বোন আমার অফিসে চাকরি করে। আমি তোমার দিকে কথাটা বললাম। সত্যি বাবা, তমা একটা ভাই হারিয়েও নিজের ভাই খুঁজে পেয়েছে তোমার মধ্যে। ভাইয়াকে আজ খাওয়াতে হবে না, এভাবেই দাঁড় করিয়ে রাখো। আরে হ্যাঁ, আমার তো মনেই ছিল না। তুই খাবার টেবিলে রেডি কর। আর বাবা, তুমি হাত ধুয়ে নাও। খাবার রেডি, চলে আসো। আন্টি এই নেন, আপনার জন্য মিষ্টি এনেছি। আমি আন্টির হাতে মিষ্টিগুলো তুলে দিলাম। আরে, এইসব কেন আনতে গেলে কষ্ট করে? অনেক খিদে পেয়েছে আন্টি, চলেন খাবারটাকে খেয়ে নিই। চলো। তারপর সবাই একসাথে বসে মজা করে খাবার খেলাম। খাওয়া শেষে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় দোকান থেকে মিলির জন্য কিছু চকলেট কিনে নিয়ে আসলাম। বাসায় এসে মিলির রুমে গিয়ে চকলেটগুলো দিলেও খুশিতে আমি জড়িয়ে ধরলো। আজ হঠাৎ কি মনে করে চকলেট নিয়ে আসলা? এমনি মন চাইলো তাই আনলাম। আচ্ছা শোন, আম্মুকে বলিস আমি বাইরে থেকে খেয়ে এসেছি, রাতের খাবো না। আচ্ছা। তারপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়লাম। বিছানায় বসে কিছুক্ষণ ফেসবুকিং করার পর ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কিছুটা দিন। এই কয়েকদিনে মায়ের সাথে তেমন কথা হয়নি, তবে রিয়া প্রতি রাতেই কল দিয়ে আমায় জ্বালাতন করতো। আজ শুক্রবার, তাই অফিস বন্ধ। নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে উঁচু করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম। নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করতে লাগলাম। হাঁটাহাঁটি শেষে বাসার দিকে আসতে লাগলাম। হঠাৎ মাঝে রাস্তায় একটা কালো গাড়ি এসে থামলো। তারপর গাড়ি থেকে 2টা লোক বের হয়ে আমার দিকে আসতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার কাছে এসে আমায় ধরে নিয়ে গাড়িতে ঢুকিয়ে দিল আর মুখের মধ্যে একটা স্প্রে মেরে দিল। মুহূর্তের মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা রুমের মধ্যে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পেলাম। চারপাশে তাকিয়ে দেখি বোঝার চেষ্টা করলাম আমি এখন কোথায় আছি। তখনই সামনে একটা মেয়েকে চেয়ারের উপর পা তুলে বসে থাকতে দেখলাম। মেয়েটা দেখি ভালো করে তাকাতে দেখি সে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। বুঝলাম এই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে কেন, আর এই মেয়েটাই বা কে? পোশাকের স্টাইল দেখে তো কোনো সাধারণ মেয়ে বলে তো মনে হচ্ছে না। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে আছে মেয়েটা। এই কে আপনি, আর আমাকে এইখানে কারা এনেছে? চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। ও হ্যালো, একটু কথা বলছেন না কেন? মেয়েটার এবার ধ্যান ভাঙলো আর বলল, কিছু বললে? কে আপনি, আর আমাকে এখানে কারা এনেছে? আমার লোকেরা এনেছে। কেন? তোমাকে দেখাবো তাই। কিন্তু আপনি কে, আর আমাকে দেখারই বা কি আছে? আমায় চিনতে পারছো না? কিন্তু আপনি কে, আর আমাকে এইভাবে দেখারই বা কি আছে? আপনাকে তো এর আগে কখনো দেখিনি, তাহলে চিনবো কিভাবে? আমার দিকে তাকাও আর দেখো আমায় চিনতে পারো কিনা। মেয়েটার কথায় ভালো করে ওর দিকে তাকালাম। চেহারাটা দেখি কিছুটা চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না যে কি হতে পারে মেয়েটা। কি হলো, চিনতে পেরেছো? না। চিনবে কি করে? মেয়েদের সাথে তো শুধুই লুতুপুতু করতে পারো, তাই এই পর্যন্ত কটা মেয়ের সাথে লুতুপুতু করেছো? লুতুপুতু কি? আর আমি কখনো কোনো মেয়ের সাথে লুতুপুতু বললাম? হ্যাঁ, এখন তো কিছুই বুঝবা না। তুমি তো কচি খোকা। কয়েকদিন আগে যে একটা গার্ডের মধ্যে একটি মেয়েকে জড়িয়ে ধরেছিলে, মনে নেই? কথাটা শুনে বুঝতে পারলাম মেয়েটা মায়ের কথা বলছে, কিন্তু এই মেয়ে এইসব জানলো কি করে? তখনই মনে পড়লো ওই ফোন করা মেয়েটার কথা। সেও তো এই ঘটনাটা জানে, তাহলে কি এই মেয়েটাই সেই ফোন করা মেয়েটা? কি ভাবছো এখন? আবার হাত পা খুলে দেন প্লিজ। কেন? প্লিজ খুলেন। হাত পা খুলে দিই আর তুমি পালিয়ে যাবে, তাই তো? না না, আমি পালাবো না সত্যি। আর বাড়ি তো নিশ্চয় একটা লোক রয়েছে, পালালে তো ওরা আমায় ধরেই ফেলবে। আমার কথাগুলো শুনে কি যেন ভাবতে লাগলো, তারপর উঠে এসে আমার হাত পা খুলে দিল।
ছাড়া পেয়ে পকেট থেকে মোবাইল বের করলাম। এই এই মোবাইল বের করছো কেন? 1 মিনিট। কাকে কল দিচ্ছ? নিজে দেখেন কাকে কল দিচ্ছি কিনা। নিজে দেখেন কাউকে কল দিচ্ছি না, আর কল দিলে মোবাইল নিয়ে নিন। আমার কথায় মেয়েটা চুপ করে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো আমি কি করছি। আর আমি ততক্ষণে সেই আননোন নাম্বারটা খুঁজে দিলাম ওই নম্বরে কল, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে কেন? ফোন লাভ নেই, ও সিম বন্ধ করে রেখেছি। মানে? ওটা আমারই সিম, আর বাংলাদেশে তো বিদেশি সিমে নেটওয়ার্ক হয় না। বিদেশি সিম মানে? নাম্বারটা ভালো করে দেখো একবার। মেয়েটার কথায় নাম্বারটার উপরে চোখ রাখতে আমি অবাক হয়ে গেলাম। এ কি, এ তো বিদেশি সিমের নাম্বার। এতদিন ধরে এই নাম্বার থেকে কল আসলো, অথচ আমি নাম্বার দেখে বুঝতেই পারলাম না যে এটা বিদেশি নাম্বার। আসলে অনেক বছর ধরে ইংল্যান্ডে থেকেছি তো, তারপর বাংলাদেশে কারোর সাথে যেমন কথা হয়নি, শুধু আব্বু আম্মু ছাড়া। তাই হয়তো এখন বাংলাদেশের নাম্বার আননোন নাম্বার মনে হয়, আর বিদেশি নাম্বার বাংলাদেশি। আমি এত বোকা হলাম কি করে? একটা বিদেশি নাম্বার দেখেও চিনতে পারলাম না, নাম্বারটাকে বাংলাদেশি ভেবে নিলাম। কি ভাবছো? হ্যাঁ, না মানে কিন্তু আপনি কে? আর আপনি আমায় কল করে এরকম হুমকি দিচ্ছেন কেন? আর আমি কি করি না করি, কার সাথে দেখা করি, এসব আপনি জানতেন কিভাবে? আর আপনি বাংলাদেশ থেকে বিদেশি নাম্বার ব্যবহার করতেন কিভাবে? আমি আমার কয়েকটা বডিগার্ডকে তোমার পিছনে লাগিয়ে দিয়েছিলাম। তুমি কি করো না করো সব খবর ওরা আমাকে দিত। আর আমি তোমায় ভালোবাসি তাই তোমায় হুমকি দিয়ে রাখতাম, যাতে তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতে না পারো। মেয়েটার কথায় অনেকটা অবাক হয়ে গেছি। হব নাই বা কেন? যাকে ভালো করে চিনি না সে যদি বলে আমায় ভালোবাসে, তাহলে যে কেউই অবাক হবে। কিন্তু আপনি কে, আর আমাকে কিভাবে চেনেন? মনে আছে তোমাদের স্কুলে একটা মেয়ে পড়তো যখন তুমি ক্লাস 1-এ পড়তে? মেয়েটার নাম ছিল ইতি। আমি সেই ইতি। মেয়েটার কথা শুনে ক্লাস 1-এ থাকা ইতির কথা মুহূর্তের মধ্যেই মনে পড়ে গেল। আর হ্যাঁ, এই মেয়েটাকে তো কিছুটা ইতির মতোই লাগছে, কিন্তু এই মেয়ে আমায় ভালোবাসে এটা তো কিছুতেই মাথায় ঢুকছে না। কি হলো, এত কি ভাবছো? কিন্তু তুমি আমায় কিভাবে ভালোবাসলে? ক্লাস 1-এ থাকতে আমাদের পরিচয় হয়েছিল, তাহলে তুমি এত বছর পর আমায় চিনলেই বা কিভাবে? যেহেতু সমবয়সী তাই তুমি করেই বললাম। মনে আছে একদিন শুধু আমি আর তুমি ক্লাসে বসেছিলাম, তখন কেউ ক্লাসে ছিল না। তখন তুমি এসে আমার হাতে একটি চিঠি দিলে, কিন্তু কিছু বলতে পারলে না। তার আগেই ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা এসে পড়লো। কিসের চিঠি? আমার তো মনে পড়ছে না। আরে ওই চিঠি, যে চিঠিতে তুমি আমায় প্রেমপত্র লিখেছিলে। চিঠিটা আমি বাসায় গিয়ে পড়েছিলাম। জানি না তখন থেকে আমার কি হয়েছিল। তখন থেকে আমারও তোমাকে দেখে ভালো লাগতে শুরু করে। তার কয়েক বছর পর হঠাৎ শুনলাম তুমি নাকি পড়াশোনার জন্য বিদেশে চলে গেছো। তখন আমার অনেক খারাপ লেগেছিল তোমার জন্য। সারাদিন মন খারাপ করে বসে থাকতাম, পড়াশোনা ঠিক মতো করতাম না, খাবারও খেতাম না। তাই আব্বু আমাকে ওনার কাছে সুইজারল্যান্ড নিয়ে যান। ওখানে আব্বু আমাকে একটা ভালো দেখে স্কুলে ভর্তি করিয়ে দেন। তারপর থেকে আমি আব্বুর কাছেই থাকতে লাগলাম। ইতির কথা শুনে আমার মনে পড়ে গেল সেই চিঠি দেওয়ার কথাটা, কিন্তু একটা ভুলের জন্য ইতি ভেবে নিয়েছে চিঠিটা আমি তাকে দিয়েছি। এখন ইতিকে কিভাবে বলি সেই চিঠি আমি তোমাকে না, মায়াকে দেওয়ার জন্য তোমার কাছে দিয়েছিলাম। আসলে তখন ইতি আর মায়া অনেক ভালো বন্ধু ছিল, প্রতিদিন তারা ক্লাসে এক বেঞ্চে বসতো। আর তখন মায়াকে চিঠি দিতে লজ্জা করছিল, তাই ইতির দ্বারা মায়াকে চিঠি দেওয়ার জন্য টার্গেট করেছিলাম। কি হলো, মনে পড়েছে তোমার চিঠির কথা? হ্যাঁ, কিন্তু ওইখানে একটা ভুল হয়ে গেছে। আসলে তুমি যা ভাবছো তা নয়। ওই চিঠিটা আমি মায়াকে দেওয়ার জন্য তোমার কাছে দিয়েছিলাম। চিঠিটা দিয়ে কিছু বলতেই পারলাম না, তার আগে ক্লাসে কয়েকটা ছাত্রছাত্রী চলে আসে। তাই আমিও নিজের সিটে এসে বসে পড়ি। ভাবলাম স্কুল ছুটি হলে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু স্কুল ছুটির পর তোমাকে আর কোথাও খুঁজেই পেলাম না। পরের দিন আর চিঠির কথাই মনে ছিল না, তাই আর চিঠির বিষয়ে কিছু বলতে পারিনি। কি বলছো তুমি এসব? না, তুমি মিথ্যা বলছো। তুমি চিঠিটা আমাকেই দিয়েছিলে, আর তুমি আমাকেই ভালোবাসো। তুমি শুধু আমার, আর কারণ না। কথাগুলো বলে ইতি আমাকে ঝাপটে জড়িয়ে ধরলো। আমি ওর এমন কাজে মোটেও প্রস্তুত ছিলাম না। এখন এদিকে বোঝাতে হবে, অনেক কষ্ট হবে বোঝাতে যে চিঠিটা আমি তাকে না মায়াকে দিতে চেয়েছিলাম। আসলে চিঠিতে মায়ের নাম উল্লেখ করিনি, এতে এত বড় সমস্যা তৈরি হয়ে গেল। চিঠিতে মায়ের নাম উল্লেখ করলে হয়তো আজ বিষয়টা এত দূর পর্যন্ত আসতো না। ইতি প্লিজ ছাড়ো আমায়, আমি তোমাকে ভালোবাসি না, আমি মায়াকে ভালোবাসি। আর ওই চিঠিটাও আমি মায়াকে দেওয়ার জন্য তোমায় দিয়েছিলাম, বাট ওই সময় ক্লাসে ছাত্রছাত্রীরা চলে আসে, তোমাকে আর কিছু বলতে পারিনি। এখন তুমি বলো, এখানে কি আমার কোনো ভুল আছে? আমি এত কিছু বুঝি না, তুমি শুধু আমার। তোমাকে না পেলে আমি মরেই যাব। অনেক ভালোবাসি তোমায়। জড়িয়ে ধরা অবস্থায় কেঁদে কেঁদে বলল ইতি। ইতি প্লিজ পাগলামি বন্ধ করো, সবকিছু চাইলেই হয় না, আর সবকিছু জোর করে পেলেও ভালোবাসাটা জোর করে হয় না। ভালোবাসতে হলে দুজনের মনেই একে অপরের জন্য ফিলিংস থাকা দরকার, যেটা তোমার জন্য আমার মনে নেই। কারণ আমার সবকিছু জুড়ে শুধুই মায়া আছে,
আর আমি তাকেই ভালোবাসি। কথাগুলো বলে এদিকে নিজে থেকে জোর করেই ছাড়িয়ে নিলাম। মায়ের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমার কথাগুলো শুনে কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর মুখে একটা পৈশাচিক হাসি এনে বলল, চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। সেটা জানি না, তবে এটা বলতে পারবো যে মায়ের জন্যই শুধু আমার মনে ফিলিংস আছে, আর কারোর জন্য নয়। কিন্তু মায়াকে হয়তো আমি আর এই জীবনে পাবো না, কারণ আব্বু ওনার এক বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছেন, আর ওই মেয়েটার সাথে আমার এঙ্গেজমেন্টও হয়ে গেছে। ইতি তার গাড়ি দিয়ে আমাকে বাসায় ড্রপ করে দিয়ে চলে গেল। আমিও বাসায় ঢুকে সোজা রুমে চলে আসলাম। ইতিকে নিয়ে এখন খুব টেনশন হচ্ছে, বিশেষ করে তার ব্যবহারে। যে মেয়েকে ভুল করে একটা চিঠি দেওয়াতে সেই ছোট্টবেলা থেকে আমায় ভালোবেসে এসেছে, দিনের পর দিন আমায় হুমকি দিয়ে এসেছে অন্য মেয়ের সাথে মেশামেশি করার জন্য, সেই মেয়ে এত সহজে কিভাবে আমায় ছেড়ে দিল? কিছুই তো মাথায় ঢুকছে না। তবু ইতির শেষ কথাটা শুনে মনে কিছুটা শান্তি পাচ্ছি। গাড়ি ড্রাইভ করতে করতে ইতি বলেছিল, তোমার কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা একজনের দ্বারা হয় না। দুজনের মনে যদি একে অপরের জন্য ভালোবাসা না থাকে, তাহলে কখনোই সেই ভালোবাসা পূর্ণতা পায় না। তোমাকে জোর করে হয়তো আমি নিজের করে নিতে পারবো, কিন্তু এতে আমি তোমার ভালোবাসা কখনোই পাবো না। তুমি একদম চিন্তা করিও না, যে করেই হোক আমি মায়ের সাথে তোমার মিল করিয়ে দেব। এটা আমার কথা রইল তোমার কাছে। ইতির এই কথাগুলো শুনে কিছুটা হলেও শান্তি পাচ্ছে। যাক, ইতিও বুঝতে পেরেছে যে জোর খাটালেই ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু রিয়া এই কথাটা বুঝতে পারছে না। যদি রিয়াও এটা বুঝতে পারতো তাহলে আমার আর মায়ের মধ্যে আজ কোনো বাধা থাকতো না। কিছুক্ষণ পর আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আমিও নিজে গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, তারপর রুমে এসে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজ অফিসে কাজে তেমন খুব একটা চাপ নেই বলে বসেই সারাটা দিন কাটিয়ে দিলাম। সন্ধ্যা হলে অফিস বন্ধ করে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে রুমে এসে বসে বসে ফোন টিপছি, আর এমন সময় রিয়ার কল আসলো। হ্যালো, কি করছো? কই কিছু না তো। রাতে খেয়েছো? হুম। আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করলাম না যে। সরি, মনেই তো নেই। আপনি খেয়েছেন? হুম, তা আমাকে কি তুমি করে বলা যায় না? আপনি বলেন, আমি বলতে পারবো না। ওকে, প্রবলেম নেই, বিয়ের পরে না হয় তুমি করে বলিও। কিছু বললাম না তো। আচ্ছা, যে কারণে ফোন করলাম শোনো। তুমি বলেছিলে না হুট করে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, অথচ অথচ দুইজন একে অন্যকে ভালো করে বুঝতে পারলাম না। তাই আমি ভাবছি কাল একবার আমরা দুইজন কোথাও ঘুরতে যাব। সারাদিন ঘুরবো আর অনেক মজা করব, এতে আমরা একে অপরকে কিছুটা হলেও বুঝতে পারবো। কি বলো, কাল ঘুরতে যাবা? আমায় তো প্রতিদিন অফিসে যেতে হয়। আপনি গতকাল বললেন না কেন? গতকাল তো শুক্রবার ছিল, আমিও ফ্রি ছিলাম। গতকাল না, মনেই ছিল না, সমস্যা নেই। কাল কষ্ট করে আঙ্কেলকে বলে আমায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য একটু টাইম নিয়ে নাও। না, কাল পারবো না। তাহলে কবে পারবা? আগামী শুক্রবার আসলে নিয়ে যাবেন। যাওয়ার কোনো ইচ্ছে নেই, শুধু একটা অজুহাত দেখিয়ে বাঁচতে যাচ্ছি আর কি। আগামী শুক্রবার আসতে তো অনেক দেরি আছে। না, আমি এতদিন ওয়েট করতে পারবো না। আমরা কালকেই ঘুরতে যাবো, ব্যাস। আমি আর কিছু জানি না। আরে আপনি বুঝছেন না কেন? আমি অফিসে রেখে কোথাও যেতে পারবো না। আব্বুর শরীর তেমন একটা ভালো নেই, তাই এখন আমাকে অফিস সামলাতে হবে। ওকে, 2 দিন পর আমরা ঘুরতে যাব, রাজি? না, আমি শুক্রবার ছাড়া পারবো না। দেখা যাবে কিভাবে না পেরে থাকিস। যা, এখানে রাগের কি আছে? ওকে, আমিও দেখবো কিভাবে আমায় ঘুরতে নিয়ে যায় মেয়েটা। আমি মনে মনে ভাবতে থাকলাম। 2 দিন ধরে তো মায়ের সাথেও তেমন একটা কথা হচ্ছিল না। ফোন দিলেও ফোনটা ধরবে না জানি। কালকে আবার মায়ের ভার্সিটিতে যাবো, ওর সাথে কথা হয়ে যাবে আর ওকে দেখাও হয়ে যাবে। তারপর মোবাইলটা একপাশে রেখে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, তারপর রেডি হয়ে গাড়িতে নিয়ে মায়ের ভার্সিটিতে চলে আসলাম। এসে মায়াকে ভার্সিটির ভিতরে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। আজ ওর বান্ধবীদেরও কোথাও দেখছি না। হতাশ হয়ে চলে আসতে যাবো, তখনই দেখলাম মায়া একটা ছেলের সাথে কথা বলতে বলতে ভার্সিটির ভিতরে ঢুকছে। আমি তাড়াতাড়ি মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। কেমন আছো মায়া? ভালোই, তুমি? আছি একরকম। তা হঠাৎ এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসলাম। আমার সাথে দেখা করার কি আছে? তা তোমার হবু আর কি খবর? তোমায় ফোন দিলে তো ফোন ধরো না, তাই দেখা করতে এখানে চলে আসলাম। দেখা তো হয়েছে, এবার কিছু বলার থাকলে বলো, না হলে আমি গেলাম। এত তাড়ার কি আছে? তা তোমার সাথে এই ছেলেটাকে? কেউ না, আমার ক্লাসমেট। ও, তা তোমার সাথে কি করছে? গতকাল সে ভার্সিটিতে আসেনি, তাই ক্লাস নোট নিতে আমার কাছে এসেছে। ও, তা এখন একটু আমার সাথে কথা বলতে পারবা? কিছু কথা ছিল। কি কথা বলো? এইখানে না, অন্য কোথাও চলো।
না, আমার এখন ক্লাসে যেতে হবে। আমি কোথাও যেতে পারবো না। মায়া প্লিজ না করো না, একটু আসো আমার সাথে। সরি, আমার ক্লাসের সময় হয়ে গেছে। আমি গেলাম, বাই। কথাটা বলেই মায়া ক্লাসের দিকে যেতে লাগলো। ওর পিছনে পিছনে ওই ছেলেটাও যেতে লাগলো। মায়ের এমন ব্যবহারে একটু কষ্ট পেলাম। ঘড়িতে তাকিয়ে দেখি অফিসে টাইম হয়ে গেছে, প্রায় আর 5 মিনিট বাকি আছে। আর ওইখানে না থেকে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে বসে মায়ের কথা ভাবছি, আর এমন সময় তমা এসে কেবিনে ঢুকলো। ভাইয়া কি হয়েছে তোমার? এত কি ভাবছো? কে? ও তুই? না কিছু না। তুই কখন আসলি? এই তো এখন এসে দেখলাম তুমি কি যেন ভাবছো। না কই, কি ভাবছি? কিছু না তো। তা বল কিসের জন্য আসলি? এই ফাইলে তোমার কয়েকটা সাইন লাগবে। কিছু না বলে ফাইলটা নিয়ে দেখে সাইন করে দিলাম। সাইন করা হয়ে গেলে তমা ফাইলটা নিয়ে চলে গেল। আমিও কয়েকটা ফাইল নিয়ে চেক করতে শুরু করলাম। দিনটা অফিসে কেটে গেল। সন্ধ্যাবেলা অফিস বন্ধ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। প্রায় অফিসের কাছাকাছি আসতেই রাস্তায় মায়া খেয়ে দেখলাম একটা ছেলের বাইকে করে যাচ্ছে। এমন দৃশ্য দেখে না মুহূর্তের মধ্যে আমার বুকটা চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। গাড়ি নিয়ে ওই বাইকের পিছু নিলাম। বাইক নিয়ে সোজা মায়ের ভার্সিটি ঢুকলো। আমিও গাড়ি বাইরে রেখে ভার্সিটির ভিতরে ঢুকলাম। দেখলাম মায়া ওই ছেলেটার বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে মায়ার সামনে দাঁড়ালাম। আমাকে দেখে মায়া অনেকটা অবাক হয়ে গেছে। তুমি আজকেও এখানে? অফিসে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম তুমি এই ছেলেটার বাইকে করে আসছো, তাই পিছু নিয়ে এখানে চলে আসলাম। কেন? এই ছেলেটার সাথে তুমি বাইকে করে আসছো কেন? আসলে আমি... এই ছেলেটার সাথে তোমার কিসের সম্পর্ক? সত্যি করে বলো তো। কিসের সম্পর্ক হবে? ও আমার ক্লাসমেট, আর কিছুই না। ক্লাসমেটের সাথে কি কেউ এত ঘষাঘষি করে? হ্যাঁ, মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার সাথে আসো বলছি। হাত ছাড়ো আমার। কোনো কথা নয়, আসো আমার সাথে। তারপর মায়া এমন একটা কাজ করলো যেটা আমি মোটেও আশা করিনি। মায়া তার হাত আমার হাত থেকে ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়ে আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমি শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি মায়ের সামনে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে মায়া আমায় চড় মেরেছে। মায়া, তুমি আমায় মারলে? মেরেছি, বেশ করেছি। লজ্জা করে না? লজ্জা করে না তোমার নিজের হবু বউ থাকতে অন্য মেয়ের হাত ধরতে? আর আমি আজ গাড়ি ছাড়াই ভার্সিটিতে এসেছি। মাঝ রাস্তায় হঠাৎ সানি ওর বাইক নিয়ে আমার সামনে এসে দাঁড়ায় আর আমাকে বাইকে ওঠার জন্য বলে। আমি উঠতে চাইনি, কিন্তু ওর জোরাজোরিতে উঠতে হলো। আর তুমি এইটুকু বিষয় নিয়ে আমার সন্দেহ করে আমার ভার্সিটি পর্যন্ত চলে এলে। আর তুমি সন্দেহ করলেই বাকি, না করলেই বাকি। তোমার তো একজনের সাথে অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন শুধু বিয়ে বাকি। তুমি তো তোমার জীবন সঙ্গী পেয়ে গেছো, তাহলে এখনো আমার পেছনে লেগে আছো কেন? নাকি তুমি চাও যে আমি কোনো ছেলের সাথে না মিশি, সারা জীবন এভাবেই থেকে চাই? মায়া সরি, আসলে আমি সত্যি বুঝতে পারিনি যে তুমি... আমাকে এখন থেকে আর ডিস্টার্ব না করলেই খুশি হব। মায়া প্লিজ, আমার একটা কথা। 2 মাস পর আমার ফাইনাল পরীক্ষা, প্লিজ আমায় এখন থেকে আর ডিস্টার্ব করিও না। কথাগুলো বলেই মায়া তার ক্লাসে চলে গেল। শুধু মায়ার পথ চলা দিকে তাকিয়ে রইলাম। সে ক্লাসে ঢুকে পড়লেই আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। হাত দিয়ে চোখ দুটো মুছে পিছনে ফিরতে দেখি মায়ের কয়েকটা বান্ধবী আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ওরা বিষয়টা দেখছে, বাট বুঝে উঠতে পারিনি যে কি হয়েছে। ওইখানে আরো 1 মিনিট দাঁড়ালাম না। ভার্সিটি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে আসলাম। এদিকে মায়ের বান্ধবীরা ক্লাসে ঢুকে মায়ের কাছে গিয়ে বসলো। কি রে, তুই দুলা ভাইকে তখন চড় মারলি কেন? আর হবু বউ রেখে অন্য মেয়ের হাত ধরে এইসব কি? কিছুই তো বুঝলাম না। কে দুলা ভাই? হ্যাঁ কেন? যাকে তুই একটু আগে চড় মেরেছিলি? আমার তো ওর সাথে বিয়ে হয়নি, তাহলে ও তোদের দুলাভাই হলো কি করে? বিয়ে হয়নি, একদিন তো হয়ে যাবে। আর তুই এত রেগে আছিস কেন? ওই দিন তো তুই নিজেই বললি উনাকে দুলাভাই বলে ডাকতে। হ্যাঁ বলেছিলাম, আর আজকে আবার বলেছি। তোরা কেউ ওকে আর দুলাভাই বলে ডাকবি না, ওকে? কেন? আমি বলেছি তাই। আজব তো, তুই আজকে এত রেগে আছিস কেন? আর তখন তুই দুলাভাইকে চড় মারলি কেন? বললি না যে? এসব তোদের পরে একদিন বলবো, নে এখন একটু চুপ থাক প্লিজ, আমার আর কথা বলতে ভালো লাগছে না। ওকে, আমরা আর কিছু বলবো না, এখন তুই একটু ঠান্ডা হ। আর কিছু বললো না। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলে সবাই ক্লাসে মনোযোগ দিল, কিন্তু মায়া কিছুতেই ক্লাসে মন দিতে পারছে না। ও চোখের সামনে বারবার তামিমকে চড় মারার দৃশ্যটা ভেসে উঠছে। তামিমকে চড় মেরে মায়াও এখন ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু মায়ের কিছুই করার নেই। তামিমের কথায় তখন মায়ের রাগ উঠে পড়েছিল, যার কারণে তামিমকে চড় মারতে মায়া একটুও ভাবেনি।
কেবিনে বসে বসে শুধু মায়ের কথাই ভাবছি। কি এমন করলাম যার কারণে মায়া আমাকে চড় মারল? আমাকে তো আব্বু না জানিয়েই রিয়ার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। তারপর বার্থডে বাড়িতে এত মানুষের সামনে না হুট করে এসে আমার রিয়াকে আংটি পরানোর জন্য বললেন। তখন যদি রিয়াকে আংটি না পরাতাম তাহলে বাড়ি ভর্তি মানুষের সামনে আব্বু অপমানিত হয়ে যেতেন। এখানে আমার কি দোষ? আমি তো আব্বুর কথা ভেবে বাধ্য হয়ে রিয়াকে আংটিটা পরিয়েছি। রিয়ার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে এটা যদি আগে জানতাম তাহলে যে কোনো ভাবে বিয়েটা ক্যান্সেল করে দিতে পারতাম। ভাইয়া কি ভাবছো? হঠাৎ কারো কথাই বাস্তবে ফিরলাম। দেখি সামনে তমা দাঁড়িয়ে আছে। তুই কখন আসলি? অনেক আগে এসেছি। এসে দেখলাম তুমি কি যেন ভাবছো। কতবার ডাকলাম কিন্তু কোনো রেসপন্সই দিচ্ছ না। তা এতক্ষণ ধরে কি ভাবছিলা শুনি? আরে না, তেমন কিছু না। আমায় বলবা না? পার্সোনাল ব্যাপার হলে বলতে হবে না, বাট অন্য কিছু হলে শেয়ার করতে পারো। আব্বু একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। মেয়েটার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, জানিস এসব? কিছুদিন আগে তুমি তাড়াতাড়ি অফিস থেকে চলে গিয়েছিলে। ওই দিন একটা কাজের জন্য তোমার কেবিনে এসেছিলাম। এসে দেখি তুমি নেই। ম্যানেজারকে জিজ্ঞাসা করায় উনি আমায় সব খুলে বলেছেন। তা হঠাৎ এইসব কথা বলছি কেন? আমার একটা প্রশ্নের উত্তর দিবি? কি প্রশ্ন বলো? ধর ছোটবেলা থেকেই তুই একজনকে ভালোবেসে এসেছিস। সেও তোকে ভালোবাসে, কিন্তু হঠাৎ ওর থেকে দূরে চলে যাওয়াতে তুই ওকে ভুলে গেলি। কিন্তু ভাগ্য তোকে আবার সে মানুষের সাথে মিলিয়ে দিল। কিন্তু তুই প্রথমে ওকে চিনতে পারলি না। পরে একসময় তুই ওকে ঠিকই চিনে ফেললি। তাদের ভালোবাসার দিন শুরু হওয়ার আগেই তোর পরিবার তোকে না জানিয়ে অন্য একজনের সাথে তোর বিয়ে ঠিক করে ফেললো। এখন তুই কি ওই ছেলেকে বিয়ে করবি যার সাথে তোর পরিবার তোর বিয়ে ঠিক করেছে, নাকি তোর পরিবারের কাছে ওই ছেলেটার বিষয়ে কথা বলবি যাকে তুই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছিস? কিছুক্ষণ ভেবে অবশ্যই আমার পরিবারের কাছে ওই ছেলেটার বিষয়ে কথা বলবো যাকে আমি ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি। যদি তোর পরিবার বলে তোর সাথে ওই ছেলেটার বিয়ে দেবে না, তখন কি করবি? তখন আর কি করব? ছেলেটার সাথে পালিয়ে যাব। এতে তোর পরিবারের লোকেদের কি হবে এটা একবারও ভাববি না? না, কারণ যে পরিবার তাদের মেয়ের মতামত না নিয়ে একটা অচেনা ছেলের সাথে তার বিয়ে ঠিক করে ফেললো, মেয়েটা এই বিয়েতে রাজি ছিল কিনা একবারও জানতে চাইলো না। বিয়ের পর মেয়েটা ওই ছেলের সাথে সুখে থাকতে পারবে কিনা এইসব না শুনে নিজের ইচ্ছায় সব ঠিক করে ফেললো। সেই পরিবারের লোকদের কথা ভেবে কি হবে আমার? কারণ বিয়েটা যেহেতু আমার, এখানে আমারও একটা মতামত থাকা উচিত। যাকে চিনি না তার সাথে কিভাবে সারাটা জীবন কাটাবো? তাই ওই ছেলের সাথে দূরে কোথাও গিয়ে পালিয়ে বিয়ে করব। তারপর যদি আমাদের কোনো বাচ্চা হয় তাহলে এই বাড়িতে ফিরবো। আমাদের নাই মানুক, বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্তত মেনে নেবে। বাবা, খুব সুন্দর কথা বলছিস তো। তা তোর জীবনে এমন কেউ আছে নাকি? না, নেই। তুমি এইসব বিষয়ে জিজ্ঞাসা করলে তাই আমি সলিউশন দিলাম। এবার বলো, আমায় কেন জিজ্ঞাসা করলে? পরে একদিন সময় করে বলবো না, আজ না। না, আমি আজকেই শুনবো। এইসব কেন জিজ্ঞাসা করলে? নাকি এইসব তোমার জীবনেও ঘটেছে বা ঘটবে? ঠিকই বলেছিস। এইসব আমার জীবনে ঘটেছে। তোর জায়গায় আমাকে বসিয়ে দে, তাহলে সব বুঝতে পারবি। তা তোমার সেই ভালোবাসার মানুষটা কে শুনি, যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবেসে এসেছো? আচ্ছা, একজন, তুই চিনবি না। তা এখন তুমি কি করবে? বিয়ে যদি মেয়ের হতো তাহলে তুই যা বলেছিস আমি তাই করতাম। কিন্তু বিয়ে তো আমার। আমি যদি ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমার পরিবারের লোকজনই অসম্মানিত হবে। সাথে লোকেরা নানান কথা শোনাবে আমার পরিবারকে। তাহলে কি তুমি ওই মেয়েকে বিয়ে করবে যে মেয়ের সাথে তোমার পরিবার বিয়ে ঠিক করেছে? কি করবো কিছুই তো ভাবতে পারছি না, মাথাও কাজ করছে না। আচ্ছা, তুমি একটু শান্তভাবে ভাবো, দেখবে ঠিকই একটা সমাধান পেয়ে যাবে। দেখি। ওকে, তাহলে এখন আমি যাই বলেই কেবিন থেকে চলে গেল। আমি একটু শান্তভাবে ভাবতে লাগলাম কি করা যায়। আর আমি জানি মায়া আমার ইচ্ছে করে চড় মারে। সে অনেক কষ্ট পাচ্ছে রিয়ার সাথে আমার বিয়ে হবে বলে। তাই হয়তো আজকে আমার সাথে এমন করেছে যাতে আমি আর ওর কাছে না যাই, তাহলে সেও আমার ধীরে ধীরে ভুলে যাবে। এইসব নানান কথা ভাবতে ভাবতে একসময় লাঞ্চ টাইম চলে আসলো। পিয়নকে বলে লাঞ্চ কেবিনে নিয়ে খেতে লাগলাম। লাঞ্চটা শেষ হলে কয়েকটা প্রজেক্টের ফাইল দেখতে লাগলাম। দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো। সব কর্মচারীরা যার যার কাজ শেষ করে চলে গেল। আমিও অফিস বন্ধ করে বাসায় চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর মিলিয়ে এসে খাবারের জন্য ডাক দিয়ে গেল। আমি একটু পর নিজে চলে আসলাম। এসে দেখি সবাই যার যার মতো করে খাচ্ছে। তাই আমিও একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম আর খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ বসে থেকে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুমের মধ্যে মনে হলো কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গরম তুলতুলে হাত, খুব ভালোই লাগছে। কিন্তু হঠাৎ মনে হলো আমার রুমে তো আমি ছাড়া আর কেউ থাকে না, তাহলে আমার মাথায় কে হাত বুলিয়ে দিচ্ছে?
মানুষটাকে দেখার জন্য চোখ খুলে সামনে তাকাতেই যাকে দেখলাম তাকে এইখানে এই সময় দেখবো আমি তো কখনোই ভাবিনি। ঘুমের মধ্যে মনে হলো কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, নরম তুলতুলে হাত, খুব ভালোই লাগছে। কিন্তু হঠাৎ মনে হলো আমার রুমে তো আমি ছাড়া আর কেউ থাকে না, তাহলে আমার মাথায় কে হাত বুলিয়ে দিচ্ছে? মানুষটাকে দেখার জন্য চোখ খুলে সামনে তাকাতেই যাকে দেখলাম তাকে এইখানে এই সময় দেখবো তো আমি কখনোই ভাবিনি। এই, আপনি এত সকালে আমাদের বাসায় কি করছেন? আর আমার রুমে পাইলেন কখন? আমি বিছানা থেকে লাফ মেরে উঠে বললাম, একটু আগে এসেছি, আর এসে দেখি তুমি সুন্দর করে ঘুমাচ্ছ, তাই আর ডাক না দিয়ে তোমার পাশে বসে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ও কিন্তু আপনি এত সকালে আমাদের বাসায় কেন এসেছেন? তোমায় নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। এসব পরে বুঝবা, আগে উঠে ফ্রেশ হয়ে নাও, যাও। কিন্তু কিন্তু পরে হবে, যাও আগে ফ্রেশ হয়ে আসো বলছি। আর কিছু না বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। আপনার আম্মু আপনার সাথে এসেছেন? না, আম্মু আসবে কেন, আমি একাই এসেছি। তাহলে এখন যে বললেন আম্মু আমাদের নিচে ডাকছে, আপনার আম্মু তো আসেনি, তাহলে কাকে আম্মু বললেন? ডাকছেনই তো, আমার শাশুড়ি আম্মু মানে আপনার আম্মু, আর আপনার আম্মু মানে আমার আম্মু। বিয়ে ওনার আম্মু বানিয়ে ফেললেন? বিয়ের আগে আম্মু ডাকার প্র্যাকটিস করে নিচ্ছি। অনেক কথা হয়েছে, এবার নিচে চলো, সবাই আমাদের জন্য মানে? ওয়েট করছে। চলেন। তারপর রিয়ার আমি নিচে চলে আসলাম। এসে আমি নাস্তার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। এই শাকচুনি, রিয়া এত সকাল সকাল আমাদের বাসায় কি করছে রে? আমি মিলিকে বললাম, আমি কি জানি, তোর হবু বউ তুই জিজ্ঞেস করতে পারিস না? যা, এত রেগে গেলি কেন? তো আমাকে শাকচুন্নি বললি কেন? ও সরি, তোকে শাকচুনি বলাটা ঠিক হয়নি। তুই তো রাক্ষসী, সারাদিন ঘরে বসে বসে খাস আর ঘুমাস। কুত্তা তুই, রাক্ষস, বিলাই, হনুমান, বান্দর, সবকিছু তুই। কি রে, তোরা এত সকালে ঝগড়া করছিস কি নিয়ে? হাতে নাস্তা নিয়ে এসে আম্মু বলল, তোমার এই মাথা মোটা ছেলে আমাকে রাক্ষসী বলে, আর বলে আমি নাকি সারাদিন ঘরে বসে খাই আর ঘুমাই। ভুল কি বললাম? দেখো, আমার কিন্তু এখন রাগ উঠতেছে। তোমার এই ছেলেকে কিছু বলছো না কেন তুমি আম্মুকে? এই, তোরা কি শুরু করলি? থাম তো। আর তামিম, তুই শুধু শুধু ওর সাথে ঝগড়া করতেছিস কেন বলতো? এই বাড়ি থেকে চলে গেলে কি আর পাবো, তাই এখন একটু বোনটাকে জ্বালাচ্ছে আর কি। তোমার ছেলেকে কিন্তু এখন আমি মাইট দিব। এই, তোরা থাম তো। দুজনের মধ্যে কেউ আর একটা কথা বললে খবর আছে। আম্মুর কথা শুনে আমি আর মিলি চুপ হয়ে গেলাম। আম্মু তো উনি এত সকালে আমাদের বাসায় কি করছেন? তোকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এসেছে। মানে? তুই তো রিয়া মামনিকে বললি, হুট করে বিয়ে ঠিক হয়ে গেল, অথচ আমরা একে অপরের বিষয়ে ভালো করে জানতেও পারলাম না। তাই মেয়েটা আজ এইখানে এসেছে, তোকে সাথে নিয়ে ঘুরতে যাবে। কি বলছো সব? ওনার সাথে সাথে গেলে অফিসকে সামলাবে? না না, আমি কোথাও যেতে পারবো না। হঠাৎ কোথা থেকে যেন আব্বু এসে কথাটা বললে, তাহলে অফিসে গিয়ে সামলাবে? আচ্ছা ঠিক আছে। আব্বুর কথা শুনে রিয়া ঠোঁটে বিশ্বজয়ী হাসি ফুটে উঠলো। জামা চোখ এলো না, চুপচাপ নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানার উপর বসে পড়লাম। তার কিছুক্ষণ পর রিয়াও রুমে এসে ঢুকলো। এই কি, তুমি এভাবে বসে আছো কেন? তাড়াতাড়ি রেডি হও, ঘুরতে যাবে না নাকি? না, হ্যাঁ মানে বলছিলাম কি। কিচ্ছু শুনতে চাই না, আগে রেডি হও, তারপর কথা হবে। আচ্ছা আপনি নিজে জান, আমি রেডি হয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি রেডি হও বলেই রুম থেকে চলে গেল। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হতে হলো। রেডি হয়ে নিজে চলে আসলাম। চলুন তাহলে যাওয়া যাক। আম্মু, আমরা তাহলে যাই? আচ্ছা, সাবধানে যেও। আর এই নে, এইখানে কিছু টাকা আছে, রিয়া মামনি যা চাই তাই কিনে দিবি। তারপর টাকাটা নিয়ে রিয়াকে সাথে নিয়ে বাইরে চলে আসলাম। আপনি দাঁড়ান, আমি গাড়ি বের করে আনছি। আমরা গাড়ি নিয়ে যাব না, রিক্সা রাখ, দুজন রিক্সাতেই যাব। একবার যখন বলেছে রিক্সায় যাবে তাহলে আর কিছুই শুনবে না, তাই একটা রিক্সা ডেকে আনলাম। দুজনে রিক্সায় উঠে বসলাম। রিয়া রিক্সাওয়ালাকে একটা পার্কের নাম বললো। রিক্সাওয়ালাও রিয়ার কথা মতোই আমাদেরকে সেই পার্কের কাছে নিয়ে আসলেন। তারপর রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে দুজন পার্কের ভিতরে ঢুকলাম। পার্কের ভিতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রিয়া আমাকে নিয়ে একটা বেঞ্চে এসে বসলো। আপনাকে কিছু বলতে চাই, শুনবেন প্লিজ? কি বলবা বলো। জানি না কথাগুলো আপনি কিভাবে নেবেন আর কথাগুলো শুনে কেমন রিয়াক্ট করবেন, তবুও কথাগুলো আপনার শোনা উচিত, না হলে আমরা কেউই পার্সোনাল জীবনে শান্তিতে থাকতে পারবো না। কি এমন কথা শুনি? আসলে আমি একজনকে কথাটা বলার সময় হঠাৎ চোখে পড়লো সামনে থাকা দুইটা মানুষের দিকে। ওদেরকে দেখে অবাক না হয়ে পারলাম না, যদি এখানে মায়া না থাকতো। হ্যাঁ, সামনের একটা বেঞ্চে মায়ের মতো কেউ একজন বসে আছে, আর তার সাথে একটা ছেলেও যে মায়াকে কিস করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ছেলেটা মায়াকে কিস করছে, অথচ মায়া ছেলেটাকে কোনো বাধা দিচ্ছে না। দৃশ্যটা দেখে মুহূর্তের মধ্যেই মাথার রক্ত গরম হয়ে গেল।
তবুও ঠান্ডা মাথায় বসা থেকে উঠে দাঁড়ালাম। আগে ওদের কাছে গিয়ে দেখি মেয়েটা মায়া কিনা। সামনে এগোতে গিয়ে যেন আমার হাতে টান দিয়ে ধরলো। দেখলাম রিয়া। কি হলো, তুমি উঠে পড়লা কেন? আমায় কি যেতে বলতে চাচ্ছিলে? না বলে কোথায় যাচ্ছ? আপনি এখানে বসেন, আমি একটু আসছি বলে রিয়ার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে মায়ার মতো দেখতে মেয়েটা দিকে এগোতে লাগলাম। ওদের কাছে এসে ছেলেটাকে শার্ট টেনে ওকে নিজের দিকে ঘোরালাম। এগিয়ে এটা সেই ছেলে যাকে মায়ের সাথে ওই দিন ভার্সিটিতে দেখেছিলাম। আর এই ছেলেটার বাইকে করে তো ওই মায়ের ভার্সিটিতে এসেছিল। এবার মেয়েটার দিকে তাকাতেই আরেকটা ধাক্কা খেলাম। এ তো সত্যিই মায়া। তার মানে আমি একটু আগে যা যা দেখেছি সব সত্যি। এদিকে মায়াও আমাকে এখানে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়েও বেশি ঘাবড়ে গেছে। হয়তো সে ভাবছে আমি এখানে কি করছি। বাহ, তলে তলে এত দূর আর আমি কিছুই জানি না। এর জন্যই তুমি আমায় এতদিন ধরে ইগনোর করে আসছো। তামিম, তুমি যা ভাবছো তা সত্যি নয়। আসলে আসলে কি একা একা থাকতে আর ভালো লাগছিল না, তাই এখন এই ছেলের সাথে রিলেশনে জড়িয়ে গেল, তাই তো? প্লিজ তামিম, আগে আমার কথা শোনো। তুমি যা ভাবছো তার কিছুই সত্যি না। আসলে যেদিন তুমি ভার্সিটিতে আমায় চড় মেরেছিলে সেদিন আমি ভাবিনি যে তুমি এই ছেলেটার সাথে রিলেশনে জড়িয়েছো। কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম তাতে আমি সব বুঝে গেছি। আমার তো একজনের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর তাকে বিয়ে করতে হবে। এখন তুমি তো আর সারাটা জীবন একা একা পার করতে পারবে না, তাই এখন থেকেই। অনেক শুনেছি তোমার বকবক। কিছু না জেনেই তুমি আমায় কত কথা শুনিয়ে দিলে। চোখে যা দেখেছো তাই বিশ্বাস করে নিলে। একবারও যাচাই করলে না যে আমি যা দেখেছি তা কি ঠিক কিনা। তুমি ভাবছো ও আমায় এতক্ষণ ধরে কিস করেছে, তাই না? তাহলে তুমি ভুল। আমার চোখে একটা পোকা ঢুকেছিল, সেটা বের করতে পারছিলাম না। তখন সানিকে বললাম পোকাটা বের করে আনতে, আর তাই সানি আমায় এই ব্রেঞ্চে বসিয়ে নিজেও বসে পড়লো আর আমার চোখের পোটাটা বের করার চেষ্টা করতে লাগলো। বিশ্বাস না হলে দেখো আমার চোখ লাল হয়ে আছে কিনা, দেখো। মায়ের কথা শুনে আর চোখের দিকে তাকাতেই দেখি সত্যি চোখটা লাল হয়ে আছে। তার মানে মায়ের কথাগুলো সত্যি। ওর চোখে সত্যি সত্যি পোকা পড়েছিল। নিজের উপরে এখন ঘৃণা হচ্ছে। ছি, কিভাবে পারলাম আমি মায়াকে এমন বিষয় সন্দেহ করতে? চুপ করে দাঁড়িয়ে আছি মায়ের সামনে, কারণ এখন আর আমার বলার কিছুই নেই। কি হয়েছে? তুমি ওকে থাপ্পড় মারলে কেন? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি ওনাকে ইচ্ছে করে থাপ্পড় মারতে চাইনি। ইচ্ছে করে থাপ্পড় মারতে চাইনি মানে? আমি তো দেখলাম তুমি ওকে একটু আগে থাপ্পড় মারলে আর ওকে কত কথা শুনিয়ে দিলে। এসব কি অনিচ্ছাই করেছো নাকি? সরি, আমায় মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? হ্যাঁ, তুমি ইচ্ছে করেই। রিয়া প্লিজ শান্ত হন। আমাদের দুজনের মধ্যে একটা মিস্টেক হয়েছে, যার কারণে মায়া আমায় চড় মেরেছে। ইটস নট এ ম্যাটার। চলেন আমরা এখন অন্য কোথাও যাই, আমার এখানে ভালো লাগছে না। হোয়াট? এই মেয়েটা তোমায় চড় মারলো আর তুমি বলছো ইটস নট এ ম্যাটার? আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না, প্লিজ এখান থেকে চলুন। ওকে, তুমি বলছো তাই একে ছেড়ে দিলাম, না হলে। আপনি আসবেন? চলো। তারপর রিয়াকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে আসলাম। চলো দুজনে মিলে ফুচকা খাই। ওকে চলুন। ওকে, ঘটনাটা ভোলাতে ওর কথায় রাজি হয়ে গেলাম। মায়া আর সানি, অর্থাৎ ওর সাথে থাকা ছেলেটা, দুজন এসেছিল পার্কে একটু ঘুরতে। মায়া আসতে চায়নি, কিন্তু সানি ওকে জোর করে নিয়ে আসতো। দুজন মিলে পার্কের ভিতরে হাঁটছিল আর টুকটাক কথা বলছিল। তখনই মায়া চোখে একটা পোকা পড়ে যায়। তারপর সানি মায়াকে ধরে একটা বেঞ্চে এনে বসায়। তারপর কি হলো তা তো আপনারা দেখলেনই। এদিকে মায়া আর তামিমের এমন ভুল বোঝাবুঝি দেখে আড়াল থেকে একজন মানুষের ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল। অর্ধেক কাজ প্রায় হয়েই গেছে, এখন বাকি কাজ হলেই তামিম আমার হয়ে যাবে। মায়া আর আজকে বেশি ক্লাস করলো না, একটা ক্লাস করি বাসে চলে গেল। আজকের দিনটা যে তার এত খারাপ যাবে তা সে কখনো ভাবেনি। এদিকে মন খারাপ নিয়ে রিয়াকে নিয়ে সারাদিন ঘুরতে হলো। পার্কে দোলনা চড়া, দুজন মিলে আইসক্রিম খাওয়া, দুজনের মধ্যে কথাবার্তা তো হয়েইছে। সন্ধ্যা হয়ে এলে একটা রিক্সা নিয়ে রিয়াকে তার পাশে নামিয়ে দিয়ে নিজেও পাশে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে পার্কের ঘটনাটা ভাবতে লাগলাম। এই নিয়ে দুবারের মতো আমি মায়াকে ভুল বুঝলাম। আজকের ঘটনার পর থেকে তো হয়তো মায়া আমাকে সারা জীবন ঘৃণা চোখেই দেখবে। কি করলাম আমি এইটা মায়ের সাথে? সবকিছু না জেনে কিভাবে মায়াকে সন্দেহ করলাম? চোখে যা দেখলাম তাই বিশ্বাস করে নিলাম। এরকম নানান কথা ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেল খেয়ালই করি। হঠাৎ আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তারপর বিছানা থেকে উঠে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে আবারও নিজের রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ বসে থেকে ঘুমিয়ে পড়লাম, কারণ এখন মায়াকে নিয়ে যত ভাববো ততই কষ্ট পাবো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে অফিসে চলে আসলাম। কেবিনে বসে আছি, এমন সময় পিয়ন এসে বলল, স্যার আপনার সাথে দেখা করার জন্য একটা মেয়ে এসেছে। আমি বললাম, মেয়ে? তাও আমার সাথে? নাম কি মেয়েটা? তা তো জানি না স্যার। ওকে, আপনি ওনাকে ভিতরে আসতে বলেন।
পিয়ন চলে গেল। এর কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে আমার কেবিনে ঢুকলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে তো আমি অনেকটা অবাক হয়ে গেলাম। এই মেয়ে এখানে কি করছে, আর আমার অফিস চিনলো কি করে? সুইজারল্যান্ডে থাকতেই তোমার বিষয়ে সব খবর রাখতাম আমি। তাহলে তোমার অফিস চেনা কোনো ব্যাপার হলো? তা হঠাৎ এখানে কোনো দরকার নাকি? হুম, তা বুঝতে বলবে না নাকি? এইভাবে দাঁড় করিয়েই রাখবে? ও সরি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। আমার সামনের সিটে বসে পড়লো। তো বলো, হঠাৎ কি এমন দরকার পড়লো যে আমার অফিসে চলে আসলে? এমনি তোমায় দেখতে আসলাম আর কি। আমাকে দেখার কি আছে? ও তুমি বুঝবা না। আচ্ছা, তা তোমার খবর কি? আমার খবর আর কি হবে, এই আছি কোনো রকম। কোনো রকম মানে? ভালোবাসার মানুষটাকে ভুল বুঝলাম আমি। এত খারাপ চিন্তা ভাবনা নিয়ে আমি কিভাবে মায়াকে ভালোবাসলাম। মায়াই আমার মন থেকে ভালোবেসেছে, কিন্তু আমি পারিনি। না হলে ওকে এত সন্দেহ করতে পারতাম না। কি বলছো এসব তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর ইদিকে গতকালে পার্কে ঘটনা বললাম। মাত্র তো শুরু এখন। যে মেয়েটার সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে, ওর আর তোমার দুজনের মধ্যে এমন ভুল বোঝাবুঝি লাগিয়ে দেব, তারপর তুমি হবে শুধু আমার। আসলে মায়াকে ওই ছেলের সাথে দেখে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, তাই এইসব উল্টো পাল্টা ভেবে মায়ের সাথে এমন করে ফেলেছি। আচ্ছা, ওই ছেলেটা কে? তুমি চেনো ওকে? না, তবে ওকে কিছুদিন ধরে মায়ের সাথে দেখছি। আমার তো মনে হচ্ছে মায়া আর ওই ছেলেটার মধ্যে কিছু একটা আছে। না, ওই ছেলেটা শুধু মায়ের ক্লাসমেট। মায়া আমায় দেখে অন্য কাউকে ভালোবাসতে পারে না, আমি জানি। হতেও তো পারে মায়া তোমার ইদি প্লিজ স্টপ, আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না। ওকে, আর এইসব কথা বলবো না। তা তোমার বিয়ে কবে? এখনো বিয়ে তারিখ ঠিক হয়নি দিদি। রিয়াকে ভালো করে বোঝার কথা বলায় বিয়েটা একটু পিছনে হয়েছে, না হলে কবে ওরা আমায় ওর সাথে বিয়ে দিয়ে দিত। এখন তো তোমার রিয়াকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ মায়ের সাথে তুমি যা করেছো, তারপরেও সে তোমায় ভালোবাসবে এটা আমার মনে হয় না। যদি বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে আমি মায়াকে ভালোবেসে এসেছি। তখন ভালো করে জানতাম না যে ভালোবাসা কি জিনিস, তবুও মায়ের প্রতি আমার কেমন যেন একটা টান ছিল। সেই থেকে হয়তো তার প্রতি আমার ভালোবাসাটা জন্ম যায়। কিন্তু এখন আমি পুরোপুরি ভাবে বুঝলাম যে ভালোবাসা কি জিনিস। ভালোবাসা কাউকে হাসায়, আবার কাউকে কাঁদায়। আর আমাকে আজ সেই ভালোবাসা কাঁদাচ্ছে। বিশ্বাস করো, আমি সত্যি মায়াকে আমার মনে জায়গা দিয়ে ফেলেছি। ওকে ছাড়া আমি অন্য কাউকে নিজের লাইফে ভাবতেও পারবো না। মায়াকে না পেলে আমি সারা জীবন বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে থাকবো। প্লিজ দিদি, আমায় একটা হেল্প করো, যে কোনো ভাবে মায়ের সাথে কোথাও মিলিয়ে দাও না আমার, প্লিজ। কথাগুলো বলতে বলতে একসময় কান্নায় ভেঙেই পড়লাম। কিছুক্ষণ আমার দিকে এক নজরে তাকিয়ে রইল। তুমি মায়াকে যেমন ভালোবাসো, আমিও তোমায় এর চাইতেও বেশি ভালোবাসি। কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝলে না। এখন বোঝো ভালোবাসা হারালে কেমন কষ্ট হয়। তুমি আমার ভালোবাসো বা নাই বাসো, আমি তোমায় এখনো ভালোবাসি। আর তোমাকে আমি যে কোনো মূল্যে নিজে করেই ছাড়বো। মনে মনে কথাগুলো ভেবে ঠোঁটের কোণায় একটা শয়তানি হাসি ফুটে উঠল। আচ্ছা, তোমার কাছে তোমার হবু বইয়ের নাম্বার আছে? থাকলে দাও তো। হ্যাঁ আছে, কিন্তু তুমি রিয়া নাম্বার নিয়ে কি করবে? আমি একটু অবাক হয়ে এদিকে জিজ্ঞেস করলাম। ওকে আমি তোমার আর মায়ের বিষয়টা বুঝিয়ে বলবো, তাহলে দেখবে ও ঠিক বুঝে যাবে। ও তোমাকে চিনি না, তাহলে তোমার কথা বিশ্বাস করবে কেন? অবশ্যই বিশ্বাস করবে। এমন ভাবে বলবো যে সে না বিশ্বাস করে থাকতেই পারবে না। তুমি ওর নাম্বারটা দাও তো। তুমি পারবে রিয়াকে আমার আর মায়ের বিষয়টা বুঝিয়ে বলতে? পারবো না মানে? অবশ্যই পারবো। তুমি আমার রিয়ার নাম্বারটা দাও। আচ্ছা, এই নাও, 017, এটা রিয়ার নাম্বার। ওকে, তুমি শুধু এবার দেখো আমি কি করি। এখন রিয়া মেয়েটার কাছে তোমার এত খারাপ বানাবো যে রিয়া তোমায় বিয়ে করতে না করে দেবে। তারপর আমি তোমায় সারা জীবনের জন্য নিজের করে নেব। আচ্ছা, আজ তাহলে আমি আসি, বাই। তারপর ইতি চলে গেল। আমিও কিছুক্ষণ পর ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করতে লাগলাম। অফিসের কাজ শেষ করে সন্ধ্যাবেলায় বাসায় আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা বালিশে হেলান দিয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আমিও উঠে নিচে চলে আসলাম। খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। তারপর বিছানা ঠিক করে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন।
এই কয়েকদিনে আমার মায়া বা রিয়া কারোর সাথে দেখা হয়নি কোথাও, আর কথাও হয়নি। রিয়াও কয়েকদিন ধরে কল দিচ্ছে না। এটা ভেবে কিছুটা অবাক হলেও মনে মনে একটু শান্তি পাচ্ছি। এতে নিশ্চয়ই রিয়াকে আমার আর মায়ের ব্যাপারে কিছু বলেছে, তাই হয়তো রিয়া আমায় কল দিচ্ছে না। কেবিনে বসে কথাগুলো ভাবছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। দেখলাম ইতির নাম্বার থেকে কল এসেছে। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ ইতি, বলো। কোথায় তুমি? এতদিন হয়ে গেল, একবার কলও দিলে না। সরি, আসলে এই কয়েকদিনে ধরে না মনটা ভীষণ খারাপ ছিল, তাই তোমায় কল দিতে ইচ্ছে করছিল না। তো হঠাৎ কল দিলে যে? সরি তামিম, আমি রিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সে তোমায় একেবারে মনে গেঁথে ফেলেছে। সে তোমায় কিছুতেই ছাড়বে না। তোমাকে সে বিয়ে করবেই। তুমি কবে রিয়ার সাথে কথা বললে? যেদিন তোমার কাছ থেকে রিয়ার নাম্বার নিয়েছিলাম, এর পরের দিনই আমি রিয়াকে কল করি আর আমার সাথে দেখা করার জন্য এক জায়গায় আসতে বলি। সে কিছুতেই দেখা করতে রাজি হচ্ছিল না, কিন্তু অনেক রিকোয়েস্ট করে ওকে আমার সাথে দেখা করার জন্য রাজি করালাম, কিন্তু কোনো লাভ হয়নি। রিয়া বলছে হাজার মেয়ের সাথে তোমার সম্পর্ক হলেও সে তোমাকেই বিয়ে করবে। ইতির কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি আমার জন্য যতটুকু করেছো তার জন্য তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তোমার কাজের প্রতি আমি খুশি। তোমাকে আর কিছু করতে হবে না, যা করার এখন আমি নিজেই করবো। কি করবে তুমি? সময় হলে এমনিতেই জানতে পারবে। এখন তাহলে রাখি, আমার একটু কাজ আছে। তারপর কলটা কেটে দিয়ে মনে মনে বলতে লাগলাম, আজকে বাসায় গিয়ে এই আব্বুর সাথে বসে মায়ের বিষয়ে কথা বলবো। বলে দেবো আমি রিয়াকে বিয়ে করতে পারবো না, আমি মায়াকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করবো। অফিসের কাজ করতে করতে দিনটা কেটে গেল। অবশেষে সব কাজ শেষ করে সন্ধ্যাবেলা অফিস বন্ধ করে বাসায় আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ভাবতে লাগলাম, খাওয়া দাওয়া শেষ করে না হয় আব্বুর সাথে মায়ের বিষয়ে কথা বলবো। কিছুক্ষণ পর মিলিয়ে এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেল। আমিও নিচে এসে সবার সাথে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে উঁকি দিতে দেখলাম আব্বু টিভিতে খবর দেখছেন। আমি ধীর পায়ে হেঁটে হেঁটে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আসলে আমি মানে কি বলবা সোজাসুজি বলো, এত ইনিমিনি বলছো কেন? না মানে বলছিলাম কি, আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি মায়াকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। আমি বুকে অনেকটা সাহস সঞ্চার করে বললাম। জজ মায়াকে ভালোবাসে আর মায়াকেই বিয়ে করবে? কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ আব্বু, আমার মাথা ঠিকই আছে। অনেকবার চেষ্টা করেছি তোমায় এই কথাটা বলবো, কিন্তু সাহস করে বলতে পারছি না। আমার আর রিয়ার বিয়ে হলে আমরা কেউই সুখী হতে পারবো না। রিয়ার সাথে আমার বিয়ে হলে আমি ওকে কখনোই মন থেকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। প্লিজ তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও। আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যে মায়াকে ভালোবাসো, মায়াও কি তোমায় ভালোবাসে? হ্যাঁ আব্বু, আমরা একে অপরকে মন থেকে ভালোবাসি। শুধু তাই নয়, আমরা ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসি। কথাটা বলে লজ্জায় মাথা নিচে করে ফেললাম। হাই হাই, আব্বুর সামনে এই কথাটা কিভাবে বললাম? না জানি আব্বু এখন আমাকে নিয়ে কি ভাববে। মায়াকেও আমাদের অনেক ভালো লাগে। আমরাও চেয়েছিলাম তোমার সাথে ওর বিয়ে দিয়ে দিব, কিন্তু আমজাদ মানে মায়ের আব্বু তো অনেক আগে থেকেই মায়ের বিয়ে ঠিক করে রেখেছে ওর বড় ভাইয়ের ছেলের সাথে। এই কথাটা জানার পর থেকে আমরা আর মায়াকে নিয়ে কিছু ভাবিনি। আমজাদ হয়তো মায়াকে এই বিষয়ে কিছু বলেনি, তাই তো সে উফ, আমার মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে এইসব, কিছুই বুঝতে পারছি না। আব্বুর প্রথম কথাটা শোনার পর যতটা না খুশি হয়েছিলাম, তা নিমেষে শেষ হয়ে গেল আব্বুর শেষ কথাগুলো শুনে। মনে হচ্ছে কেউ যেন বুকে ছুরি দিয়ে আঘাত করছে। মায়ার বিয়ে একজনের সাথে আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে, আর আমি জানি না। মায়াও কি আদৌ এই বিষয়ে কিছু জানে, নাকি জেনেও আমায় বলেনি? কিন্তু মায়ার চোখে তো আমি নিজের জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। মায়া জেনে শুনে আমার সাথে এমন করতে পারে না। আব্বু, তুমি আমার সাথে মজা করছো তাই না? তোমার কি মনে হয় এমন সিরিয়াস সময়ে আমি তোমার সাথে মজা করব? বিশেষ না হলে আমি আমজাদকে কল দেই, তারপর সে নিজেই সব সত্যি বলে দিবে। আব্বুর কথা শুনে চুপ হয়ে গেলাম। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে বেরিয়ে এলো। দেখো, রিয়া মেয়েটাও ভালো, ইংল্যান্ডে পড়াশোনা করে, তার মধ্যে কোনো অন্য মেয়েদের মতো অহংকার নেই। এমন ভালো আর লক্ষ্মী মেয়ে খুঁজে পাওয়া বড় মুশকিল। তুমি রিয়াকে বিয়ে করে নাও, দেখবে কিছুদিন পর এমনিতেই ওকে মেনে নিয়েছো। আমি মাথা নিচু করে চোখের পানি ছাড়ছি। আমি তোমার জোর করবো না, বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি। কিছুদিন সময় নিয়ে ভেবে দেখো কি করবা। যে সিদ্ধান্ত নাও না কেন আমাকে এসে জানাবে। যদি বিয়েতে মত থাকে তাহলে তো ভালোই, আর যদি মত না থাকে তাহলে আমি শোয়েবের মানে রিয়ার বাবার সাথে কথা বলে বিয়েটা ক্যান্সেল করে দেবো। কিছু না বলে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসলাম। মায়া হয়তো আমার কপালেই ছিল না, তাই ওকে পেয়েও হারালাম। হয়তো বলবো না রিয়াকে আমার জন্য ঠিক করে রেখেছেন, কিন্তু মায়াকে ছাড়া যাবে নিজের জীবনে অন্য কাউকে জায়গা দিতে পারবো না।
কথাগুলো ভাবছি আর চোখে পানি ফেলছি। দেখতে দেখতে কেটে গেল আরো কিছুদিন। এই কয়েকদিনে অনেক ভেবেছি কি করব কি করব না। অনেক ভেবেচিন্তে অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কি করব। আজকে রাতে আব্বুকে বলে দেবো কথাটা। অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফিরলাম। রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে গেলাম আব্বুর সাথে কথা বলতে। গিয়ে দেখি আব্বু সোফার মধ্যে বসে আছেন। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলবা বলো। তোমরা বিয়ের তারিখ ঠিক করে ফেলো, আমি রিয়াকে বিয়ে করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, যাক তুমি রাজি হয়েছো। তাহলে আমরা তোমাদের বিয়ের তারিখ অনেক আগে থেকে ঠিক করে রেখেছি। আগামী শুক্রবারই তোমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। যাকে যাকে দাওয়াত দেওয়ার ইচ্ছা দিয়ে দিও। আচ্ছা বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে কেটে গেল আরো কিছুদিন। এর মধ্যে শুক্রবারও চলে এসেছে। আজ আমার বিয়ে। সকাল থেকে বাড়িতে লোকজন ভর্তি হয়ে আছে। রুম থেকে একবারের জন্য বের হইনি আমি। বের হলে কোথায় যাব? বাড়িতে এত লোকজন, তাই নিজের রুমের মধ্যেই বসে আছি। হঠাৎ বাইরে থেকে কে যেন দরজায় টোকা দিল। খুলে দেখি আমার সব বন্ধুরা এসেছে। তুই কেমন মানুষ হ্যাঁ? বিয়ের একদিন আগে আমাদের দাওয়াত দিলি, আরো আগে দিতে পারলি না? তাহলে তো কত মজাই না করতাম সবাই। এই রাখতো তোর মজা। দাওয়াত যে পেয়েছি সেটাই শুক্রিয়া আদায় কর। মানে কি বলতে চাইছিস তুই? আমাদের দাওয়াতের কোনো ইচ্ছাই ছিল না তোর, ঠেকাই পড়ে দাওয়াত দিয়েছিস। যেটা মনে করিস। কি রে, তোর মন খারাপ নাকি? বিয়ের দিন এভাবে মুখ গোমরা করে আসিস কেন? কই মন খারাপ, ঠিকই তো আছি। তাহলে রুমের মধ্যে একা একা বসে আসিস কেন? নিচে চল। নিচে কত লোকজন দেখেছিস? ওইখানে গিয়ে আমরা কি করব? কোথায় বসবো? ঠিক মতো দাঁড়াতেও তো পারবো না। ঠিক বলেছিস। আমরাও অনেক কষ্টে তোকে খুঁজতে খুঁজতে এইখানে এসেছি। তো দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। তারপর বন্ধুদের নিয়ে কিছুক্ষণ বসে বসে গল্প করতে লাগলাম। মুড ভালো করার জন্য বন্ধুদের সাথে গল্প করছি। কিছুক্ষণ আগে যখন একা ছিলাম তখন মায়ের কথাই ভাবছিলাম। দেখতে দেখতে সকালে কেটে গেল। দুপুর হলে আম্মু এসে বললেন গোসল করে রেডি হয়ে নিতে। কিছুক্ষণ পর নাকি আমাদের সবাইকে রিয়াদের বাসায় যেতে হবে। তারপর বন্ধুদের থাকতে বলে গোসল করতে চলে গেলাম। গোসল করা শেষে বের হয়ে দেখলাম বিছানার উপরে একটা পাঞ্জাবি রাখা আছে। পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নিলাম। দুপুর 2টার সময় আমরা রওনা দিলাম রিয়াদের বাড়ির উদ্দেশ্যে। কেন জানি এখন ভীষণ খারাপ লাগা কাজ করছে। হয়তো মায়াকে এই জীবনে পাবো না আর রিয়ার সাথে সারাটা জীবন কাটাতে হবে, এর জন্য খারাপ লাগছে। হঠাৎ গাড়ি এসে রিয়াদের বাসার সামনে থামলো। অনেক সুন্দর করে সাজানো হয়েছে রিয়াদের বাসা। তারপর গাড়ি থেকে বের হয়ে রিয়াদের বাসার ভিতরে ঢুকলাম। রিয়ার কোনো কাজই নেই, যা আছে তারা বিয়ে করে ফেলেছে। তাই ভিতরে ঢোকার সময় গেটে টাকার জন্য কেউ দাঁড়ায়নি। তারপর আমার বন্ধুরা আমায় নিয়ে একটা বড় চেয়ারে বসালো, মানে বড় স্পেশাল আসন আর কি। আর নিজেরাও আমার চারপাশে বসে পড়লো। কিছুক্ষণ বসে থাকার পর খাওয়া দাওয়া শুরু হলো। উপস্থিত লোকজনদের খাওয়া দাওয়া শেষ হলে আমরাও খেয়ে নিলাম। এরপর শুরু হলো বিয়ের কাজ। একটা বৃদ্ধ লোক এসে আমার পাশে বসে একটা পেপারে কি যেন লিখতে লাগলো। লোকটা লেখা শেষ হলে পেপারটা আমাদেরকে এগিয়ে দিয়ে এক জায়গায় সাইন করতে বললো। আমি ওনার জায়গায় সাইনটা করে দিলাম। তারপর লোকটা আমায় কবুল বলতে বললো। মন চাচ্ছে বিয়ের আসন থেকে এক্ষুনি পালিয়ে যায়, কিন্তু কার জন্য পালিয়ে যাবো? যার জন্য এতদিন ধরে বিয়েটা করবো না বলেছি তার তো আরেকজনের সাথে আগে থেকে বিয়ে ঠিক করা। বুকের কষ্টটা চাপা দিয়ে আমি কবুল বলেই দিলাম। তারপর লোকটা পেপারটা নিয়ে উঠে চলে গেল। কিছুক্ষণ পর শুনতে পেলাম কোনে ওনাকে কবুল বলে দিয়েছে। ব্যাস, বিয়েটা হয়েই গেল। তবুও মায়াকে মন থেকে ভুলতে পারছি না। আজকের পর থেকে হয়তো মায়াকে আর বেশি একটা দেখতে পাবো না। আর যদি একবার দেখতে পারতাম না তাহলে কিছুটা শান্তি পেতাম। আচ্ছা, মায়া বিয়েতে এসেছে তো? আবু তো আমজাদ আঙ্কেলকে দাওয়াত দিয়েছি, তাহলে নিশ্চয়ই ওদের সাথে মায়াও এসেছে। কিন্তু কোথায়? দেখতে পাচ্ছি না কেন আমি তাকে। মায়াকে দেখার জন্য উপযোগী করছে। আর এমন সময় কয়েকজন মহিলা একটা বউরে সাজে মেয়েকে নিয়ে আসলে আমার পাশে বসিয়ে দিলেন। বুঝতে আর বাকি রইল না, এটা রিয়া। এখন বর আর কনেকে উপহার সামগ্রী দেওয়া হবে। আমাদের ভাষায় যেটা সালামি বলে। তাই কনেকে এখানে আনা হয়েছে। আর বউ সাজে বসে থাকা রিয়ার দিকে একবার মাথাটা ঘুরিয়ে তাকালাম, কিন্তু চেহারাটা দেখতে পেলাম না। মাথায় যত বড় ঘুমটা দিয়ে রেখেছে তাতে কিছুই দেখা যাচ্ছে না। তারপর শুরু হলো উপহার সামগ্রী, অর্থাৎ সালামি দেওয়ার পালা। একে একে সবাই এসে আমাদের সালামি দিয়ে যেতে লাগলো। সামনে একটা বিশাল বড় থালা রাখা আছে, ওইটার মধ্যে সবাই যা ইচ্ছে দিয়ে যাচ্ছে। কেউ আমার সাথে পিক তুলে সালামি দিয়ে যাচ্ছে, আর কেউ এমনিতেই দিতে চলে যাচ্ছে। সবার সালামি দেওয়া শেষ হলে শোয়েব আঙ্কেল অর্থাৎ রিয়ার আব্বু জিজ্ঞেস করলেন আর কেউ সালামি দেবে কিনা। আমি দেব। হঠাৎ পিছন থেকে কি যেন বলে উঠলো কথাটা। সবাই কথাটা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতেই অবাক, আর সাথে আমিও অবাক। হে তো রিয়া। রিয়া ওইখানে কি করছে? আর রিয়া ওইখানে হলে আমার পাশে বউ সেজে বসে থাকে মেয়েটা কে? কিছুই তো মাথায় ঢুকছে না, সবকিছু মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। বাড়িতে উপস্থিত সবাই একে অপরের সাথে কানাকানি শুরু করে দিল। কি কানাকানি করছে তারা নিজেই জানে। এদিকে রিয়া হেঁটে হেঁটে আমার কাছে আসছে। রিয়া আমাদের কাছে আসতেই শোয়েব আঙ্কেল রিয়াকে বললেন,
ওদেরকে সালামি দিতে আসলাম আপু। কে বললো আজ আমার বিয়ে? আজ তো আমার বিয়ে হয়নি, হয়েছে আরেকজনের, তাও তামিমের সাথে। তাহলে আমি কেন এখানে থাকবো? কিছু না বলে বইয়ের সাথে থাকা বসা মেয়েটার কাছে চলে আসলো আর বলল, এভাবে বসে আছো কেন? ঘুমটা উঠাও। এবার রিয়ার কথায় সবার বউয়ের সাথে বসে থাকা মেয়েটার দিকে তাকালো। আর বউয়ের সাথে বসে থাকা মেয়েটা আস্তে আস্তে নিজের মাথার ঘোমটাটা উঠাতে লাগলো। মেয়েটা মাথার ঘোমটা সম্পূর্ণ উঠাতে সবাই তো অবাক হয়ে গেল। মায়া, তুমি? আমি বলছি সবাই শোনেন, তামিমের সাথে আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল, এটা ঠিক। আমি তামিমকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু তামিম তো আমায় ভালোবাসে না। তাহলে তাকে বিয়ে করে কি আমি জীবনে সুখী হতে পারবো? মানে কে বলছো তোমাকে তামিম ভালোবাসে না? তামিম তো আমায় নিজেই বললো বিয়ের তারিখ ঠিক করতে, সেটা কি তোমায় বিয়ে করবে? তাহলে এইসবের মানে কি? মানেটা এক্ষুনি বলা হবে, আপনারা সবাই একটু ধৈর্য ধরেন। তারপর রিয়া তার মোবাইল দিয়ে কাকে যেন ফোন করে আসতে বললো। কিছুক্ষণ পর লোকজনের ভিড় ভেঙে ইতি এসে আমাদের সামনে দাঁড়ালো। ইতি এখানে দেখে আমি আরো অবাক হয়ে গেলাম। এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এ হচ্ছে ইতি, তামিমের ছোটবেলার বন্ধু। আর ইতি আমাকে বলেছে যে তামিম নাকি ছোটবেলা থেকে মায়াকে ভালোবাসে। আমার সাথে তার বিয়ে ঠিক হওয়ার পর সে অনেক চেষ্টা করেছে এই বিয়েটা আটকানোর, কিন্তু কিছুতেই করতে পারেনি। ওর আপুকেও সে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমাকেও নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমিও বুঝিনি। আর আমার মনে তখন শুধু তামিমকে নিজের করে পাওয়ার চিন্তাই মাথায় ছিল, কারণ আমিও তামিমকে ভালোবেসে ফেলেছি। কখনো ভেবেও দেখিনি যে তামিম এই বিয়েতে রাজি কিনা, সে আমার সাথে সারাটা জীবন কাটাতে পারবে কিনা। কিন্তু বিয়ের কিছুদিন আগে ইতি আমায় কল করে ওর সাথে দেখা করতে বলে। আমি প্রথমে রাজি হইনি, পরে তামিমের কথা বলাই রাজি হয়ে ওর সাথে গিয়ে দেখা করি। তারপর ইতি আমায় তামিম আর মায়ের বিষয়ে সবকিছু বললো মাথায়, কিন্তু আমি এইসব কথা মাথা থেকে ঝেড়ে বাসায় চলে আসি। কিন্তু বিয়ের একদিন আগে থেকে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। একবার ভাবলাম মায়াকে তামিমের সাথে মিল করিয়ে দেয়, আরেকবার ভাবলাম না, আমি যেহেতু তামিমকে ভালোবাসি তাহলে আমি তাকে বিয়ে করব। কিন্তু শেষে ভেবে দেখলাম যে তামিম যেহেতু আমায় ভালোবাসে না, তাহলে তাকে বিয়ে করলেও কখনো তার মনে জায়গা পাবো না। তাই আমি ওই রাতেই মায়ার নাম্বারে কল দিয়ে ওকে বলি যে সকালে যেন সে আমাদের বাসায় চলে আসে। ওই দিন ইতি আমায় মায়ের নাম্বার দিয়েছিল। মায়া আসতে চাচ্ছিল না, কিন্তু ওকে অনেক রিকোয়েস্ট করে এখানে আনলাম। তারপর তাকে সবকিছু বুঝিয়ে নিজের জায়গায় বসিয়ে দিই। আমি আপনাদের আগেই বলে দিতে পারতাম যে আমি বিয়েটা করব না, কিন্তু ভেবে দেখলাম এটা বললে আপনারা নাও মানতে পারেন, তাই আমায় এই কাজটা করতে হলো। আর কাজের সাহেবও আমি আগে সব বুঝিয়ে দিয়েছিলাম যে পাত্রীর জায়গায় আমার নাম না দিয়ে উনি যেন মায়ার নাম দেয়। আশা করি আপনারা এখন সবকিছু বুঝতে পেরেছেন। এক নাগাড়ে কথাগুলো বলে রিয়া চুপ হয়ে গেল। বাবা, আমাকেও মাফ করে দাও। বাবা হয়েও তোমার মনের কথা বুঝতে পারলাম না। বিয়েতে তোমার মত আছে কি না একবারের জন্য এটা জানার প্রয়োজন মনে করলাম না। সব কিছুর জন্য আমি দায়ী। প্লিজ বাবা, প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। ছি ছি আঙ্কেল, এইসব কি করছেন আপনি? আমার বড় হয়ে আমার কাছে ক্ষমা যাচ্ছেন? আপনার প্রতি আমার কোনো রাগ নেই আঙ্কেল। খুশিতে আমায় এসে জড়িয়ে ধরো। আর কখনো তোমার অমতে কোনো সিদ্ধান্ত নেব না, কথা দিচ্ছি তোমায়। ছি আবু, এইসব কি বলছো তুমি? তুমি কেন সবকিছুর জন্য দায়ী হবে? তোমরা কেউ কোনো ভুল করোনি, তাহলে কেন শুধু শুধু মাপ চাচ্ছ? আর যা হওয়া ছিল তা হয়নি, তাহলে কেন নিজেদেরকে দোষী মনে করছো? তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমাদের উচিত ছিল তোমাদের দুইজনের মতামত নেওয়া, কিন্তু আমরা তা না করে নিজেই তোমাদের বিয়ে ঠিক করে ফেলি। আমি আজ গর্বিত তোমার মতো একটা মেয়ের বাবা হয়েছি। আর বাবা তামিম, আমাকে প্লিজ মাফ করে দাও। তোমার মতামত না নিয়ে আমি তোমাদের আব্বুর সাথে কথা বলে তোমাদের বিয়ে ঠিক করে ফেলি। হয়েছে, এবার ছাড়ো। কিন্তু তুমি যে বললে মায়ের একজনের সাথে আগে থেকে বিয়ে ঠিক করা হয়ে গেছে, তাহলে এখন ওই ছেলেটার কি হবে? যাক, তাহলে ভালোই হলো। তা আমার সালামি নেওয়ার সময় কি আছে আপনাদের কাছে? আপনি আবার কি সালামি দেবেন? যা দিয়েছেন সেটাই তো অনেক। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, তারপরও আরেকটা সালামি রয়ে গেছে। তাই নাকি? তা সালামি দেবেন, দেন। তারপর মায়ের হাতটা ধরে আমার হাতের সাথে মিলিয়ে দিয়ে বলল, আমার কোনো বোন নেই, মায়েকে আমি নিজের বোন বানিয়ে ফেলেছি। ওকে আজ তোমার হাতে তুলে দিলাম। কখনো আমার বোনটাকে কষ্ট দিও না প্লিজ। কখনো ওর চোখে পানি আসতে দেবো না, কষ্ট তো দূরের কথা। সবার কথা শুনে উপস্থিত সবাই করতালি বাজিয়ে উঠল। এবার ছেলের বউকে বাসায় নিয়ে যাওয়ার সময় এসে গেছে। সবাই কি আজকে এখানে থেকে যাবেন নাকি বাসায়ও যাবেন? বাসায় আবার অনেক কাজ আছে, তাড়াতাড়ি বাসায় চলো। তোমার আবার বাসায় কি কাজ আছে ভাইয়া? ও তুই বুঝবি না, সে অনেক কাজ। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম। তারপর মিলিয়া তমা মায়াকে নিয়ে বাইরে এসে গাড়িতে উঠে বসালো। তমাকেও বিয়েতে দেওয়া দিয়েছিলাম। গাড়ির দরজা খুলে দেখি ওরা দুজন মায়ের দুই পাশে বসে আছে। বুঝেছি আমাকে মায়ের পাশে বসতে দেবে না বলে ওরা এমন করেছে। আমিও আর কথা না বাড়িয়ে ড্রাইভারের পাশে সামনের সিটে বসে পড়লাম। বাইরে চোখ পড়তে দেখি ইতি আর রিয়া দুজনেই আমার দিকে তাকিয়ে আছে, চোখ ভর্তি পানি নিয়ে।
দুজনেই আমায় ভালোবাসে, অথচ দুজনের মধ্যে কেউই আমায় পায়নি। আমি ওদের দুজনের দিকে তাকে একটা কৃতজ্ঞতার হাসি দিলাম। তারপর ড্রাইভার গাড়িটা স্টার্ট দিয়ে দিল। আপনারা হয়তো ভাবছেন তামিমকে তো ইতিও ভালোবাসে, তাহলে ইতি কেন তামিমকে মায়ের সাথে মিল করিয়ে দেয়? মায়ের সাথে সানি নামের ছেলেটা হলো ইতির একটা কাজিন। সানি মায়ের ভার্সিটিতেই পড়ে, তাই ইতি সানিকে মায়ের পিছনে লাগিয়ে দেয় যাতে ওদেরকে দেখে তামিম মায়াকে ভুল বোঝে। এরপর যেদিন ইতি তামিমের অফিসে যায় আর তামিম ইতির কাছে কেঁদে কেঁদে মায়ের বিষয়ে বলে, তখনই ইতির তামিমের অবস্থা দেখে খারাপ লেগে যায়। আর তাই সে তামিমদের থেকে রিয়া নাম্বার নিয়ে রিয়াকে দেখা করতে বলে। তামিম আর মায়ের ব্যাপারে রিয়াকে সব বলে। আশা করি এখন আর কারোর মনে কোনো কনফিউশন থাকবে না বা কোনো কিছু বুঝতে বাকি রয়েছে। কিছুক্ষণ পর গাড়ি এসে আমাদের বাসার সামনে থামলো। আবুর সাথে কয়েকজন মহিলার বাসা থেকে বেরিয়ে এসে মাকে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে চলে গেলেন। আর আমার বন্ধুরা আমায় ধরে ছাদে নিয়ে চলে আসলো। অ্যাট লাস্ট বাসর রাতের কিছু কথা আপনাদের শুনিয়ে নিয়ে চলেন। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি মায়া মাথায় ঘোমটা দিয়ে বিছানার উপর বসে আছে। ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়াতে এসে বিছানা থেকে উঠে এসে আমার পা ধরে সালাম করতেই যাবে, তখনই আমি তাকে ধরে ফেলি। এই কি করছো? তোমার স্থান আমার বুকে, পাগলি, এই পায়ে নয়, বলেই মায়াকে উঠিয়ে জড়িয়ে ধরলাম। সারা জীবন এভাবেই বুকের মধ্যে আঁকড়ে রাখবে তো? ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বললাম, মৃত্যুর আগে পর্যন্ত তোমায় নিজের বুকে আগলে রাখবো। মরার কথা বলো না প্লিজ, আমার শুনতে খুব কষ্ট হয়। এমনিতেই তোমাকে অনেক কষ্টে নিজের জীবনে পেয়েছি, এত সহজে তোমায় ছাড়তে। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো কথাটা। তাই কেন ছাড়বে না? ভালোবাসি যে তাই, খুব ভালোবাসি তোমার। আমিও খুব ভালোবাসি, খুব ভালোবাসি। মায়াকে জড়িয়ে ধরে বললাম কথাগুলো। এখন তোমার পাঠক পাঠিকাদেরকে বিদায় করো তো। ওমা কেন? ইস, আমরা এখন কত কিছু করব, ওরা থাকলে তো দেখে ফেলবে। ঠিকই বলেছো, দাঁড়াও এদেরকে আগে যেতে বলি। এই যে শুনে না তোমার বউটা কি বলবো। আমরা এখন কত কিছু করব, আপনারা ভিডিওটা লাইক শেয়ার করে চলে যান। আচ্ছা আচ্ছা, আর আমাদের জন্য দোয়া করবেন, এরকম ভালোবাসা যেন সারা জীবন বেঁচে থাকে। আপনাদের জীবন অনেক সুন্দর হোক, অনেক মিষ্টি হোক। ধন্যবাদ সবাইকে গল্পটা শেষ অবধি থাকার জন্য।